ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো যে পার্টটা বলতেছিলাম যে এটা, হ্যাঁ। তো ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল যে পার্টটা আছে আর কি, ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল, তো এই পার্টটা থেকে শুধুমাত্র ওয়াটার বোর্ডই না, এটা আপনি যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় দিন না কেন, সব পরীক্ষাতেই হচ্ছে দেখা যায় এখান থেকে একটা কোশ্চেন থাকেই। হ্যাঁ, এটা খুব কমন একটা টপিক আর কি। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন থাকে, ইভেন এখান থেকে অনেক এমসিকিউ থাকে আর কি। বিশেষ করে ভয়েড রেশিও এবং পোরোসিটি রিলেটেড এমসিকিউ অনেক থাকে, আবার ডিগ্রিজ অফ স্যাচুরেশন যেটা এস আর, হ্যাঁ, তো এইটা রিলেটেড হচ্ছে এমসিকিউ থাকে। যেমন এস ইকস টু হচ্ছে আমরা জানি যে ওমেগা ইন্টু জিএস। হ্যাঁ, তো এই ফর্মুলাটা দিয়েও অনেক এমসিকিউ থাকে। তো যাই হোক, তো এই ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েলের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে যে কম্প্যাকশন। কম্প্যাকশনের মধ্যে হচ্ছে আমাদের রিলেটিভ ডেনসিটি একটা পার্ট আছে। রিলেটিভ ডেনসিটিটা আমরা জানি ওই যে ফিল্ডের ড্রাই ডেনসিটি আর হচ্ছে ল্যাবের যে ড্রাই ডেনসিটি বের করতে হয়, এগুলো রেশিও থেকে বের করা লাগে। তারপর কম্প্যাকশন আমাদের কার্ভ আছে। হ্যাঁ, কম্প্যাকশন কার্ভের মধ্যে হচ্ছে আমরা ওইখানে দেখি যে মানে আহ এই ময়েস্ট, সরি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, হ্যাঁ, ওএমসি যেটাকে আমরা বলি, এবং ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি। হ্যাঁ, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি হচ্ছে গামা ডি ম্যাক্স। তো এই দুইটার একটা রিলেশন আছে আর কি। তো ওই গ্রাফ থেকে এই রিলেশনটা কিভাবে কাজ করে, এবং এটা আমরা কিভাবে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল কিভাবে ইন্টারপ্রিটেশন দেখাইতে পারি, বা কিভাবে এখান থেকে আমরা ম্যাথ ফর্ম করে এইখান থেকে মানে কোশ্চেন বানানো যায়, সেগুলো আমাদের চিন্তা করা আর কি, বা এটাই ম্যাথ সলভ করা। তারপর হচ্ছে আমাদের এখানে জিরো এয়ার ভয়েড নামে একটা লাইন আছে আর কি, এটা কি জিনিস? হ্যাঁ, এটা কখন এটা আমরা পাই? যখন হচ্ছে আমাদের ওই ডিগ্রিজ অফ স্যাচুরেশন হচ্ছে 100% লেভেলে চলে যায়, তখন হচ্ছে আমরা ওই জিরো এয়ার ভয়েড লাইন পাই আর কি, মানে কোনো এয়ার থাকবে না আর কি। হ্যাঁ, তখন একটা আমরা ওই দেখা যায় যে এই কার্ভের এই পাশে একটা আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাই। তো আহ, এরপরে হচ্ছে আমাদের কম্প্যাকশনের মধ্যে আরো কিছু পার্ট আছে, যেমন কম্প্যাকশনের মধ্যে হচ্ছে আমাদের কিছু কম্প্যাকশন ইকুইপমেন্ট আছে। হ্যাঁ, ইকুইপমেন্ট গুলোর নাম এবং এগুলোর সংক্ষিপ্ত বিবরণ। তারপর হচ্ছে গিয়ে আমাদের কম্প্যাকশন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। তো স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট এবং মডিফাইড প্রক্টর টেস্ট, অর্থাৎ প্রক্টর টেস্ট আর কি, প্রক্টর টেস্ট দুই ধরনের, একটা স্ট্যান্ডার্ড একটা মডিফাইড। তো এই দুইটা সম্পর্কেও ভালোভাবে জানা। বিশেষ করে এই টেস্ট গুলোতে আমাদের স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের মোল্ডের সাইজ কত হয়, বা মোল্ডের ভলিউম কত। তারপর হচ্ছে আমাদের এখানে কয় লেয়ারে আমাদের স্যাম্পল ইয়ে করতে হয়, মানে আমাদের স্যাম্পলটা হচ্ছে রেডি করতে হয়। তারপর কম্প্যাকশন করতে হয় কত লেয়ারে, মানে কতবার স্প্রাইট দিতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের হাইট কতটুকু থাকে কোনটার জন্য। তারপর স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে হচ্ছে আমাদের এনার্জি কতটুকু লাগে, মডিফাইড প্রক্টর টেস্টে এনার্জি কতটুকু লাগে। হ্যাঁ, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। অ্যাটারবার্গ লিমিট থেকে আমি যদি বলি, অ্যাটারবার্গ লিমিটের ক্ষেত্রে আমাদের লিকুইড লিমিট, তারপর হচ্ছে প্লাস্টিক লিমিট। হ্যাঁ, এই দুইটার, বিশেষ করে এই দুইটার হচ্ছে আমাদের মানে ডেফিনিশনটা জানা আর কি। হ্যাঁ, তো প্লাস্টিক লিমিটের ক্ষেত্রে দেখা যায় ওই যে আমাদের প্লাস্টিক লিমিট কিভাবে ডিটারমিন করা হয়, এটা মানে ল্যাবে যে এক্সপেরিমেন্টটা করে আর কি, ওই যে একটা আমরা কি করি, আমাদের হচ্ছে 1/8 ইঞ্চ বা হচ্ছে অলমোস্ট 3 মিলিমিটার সাইজের একটা থ্রেডের মতো একটা আমরা কি করি, ওই কাদা কাদা মাটিকে আমরা মানে গোলাকার হচ্ছে এক গোলাকার, সরি, মানে সিলিন্ড্রিকার আকৃতির, বা হচ্ছে সিলিন্ডারও বলা যায়, অথবা আমরা এটাকে থ্রেড বলতে পারি আর কি। তো ওই যার হচ্ছে ডায়ামিটার থাকে 3 মিলিমিটার, অথবা হচ্ছে 1/8 ইঞ্চ, এরকম শেপে বানানো হয়। অথবা আরেকটা হচ্ছে লিকুইড লিমিট, এটা কিভাবে টেস্ট করা যায়, যে ক্যাসাকিনরি অ্যাপারেটাস দিয়ে টেস্ট করা হয় আর কি, কিভাবে করে। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু জানা। আর এইখান থেকে অ্যাটারবার্গ লিমিট থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের ওই যে ফ্লো ইন্ডেক্স, তারপর হচ্ছে আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স। হ্যাঁ, এই ব্যাপারগুলো এবং শ্রিঙ্কেজ, আমাদের শ্রিঙ্কেজ লিমিট যে একটা টার্ম আছে। তো এই রিলেটেড ম্যাথ গুলো আর কি, এই রিলেটেড ম্যাথ গুলো, এবং এখানে আমাদের দেখবো যে এই চ্যাপ্টার অনেকগুলো গ্রাফ আছে, অনেকগুলো গ্রাফ থাকে, এবং হচ্ছে আমাদের এখানে কিছু এম্পিরিক্যাল রিলেশনশিপও থাকে। হ্যাঁ, ওয়াটার কন্টেন্টের সাথে এম্পিরিক্যাল কিছু রিলেশনশিপও থাকে। তো এগুলো দিয়ে আসলে মানে ম্যাথ পরীক্ষায় আসতে পারে আর কি। হ্যাঁ, তো মানে এখান থেকে কিন্তু কঠিন ম্যাথ করা যায়, মানে চাইলে কিন্তু ম্যাথ একটু পেঁচানো যায় আর কি। সয়েল ক্লাসিফিকেশনের মধ্যে আছে হচ্ছে আমাদের, আমরা জানি যে ইউএসসিএস একটা মেথড আছে।
ইউএসসিএস, আর একটা হচ্ছে আমরা আমরা জানি যে তো ইউএসসিএস মেথডটাই মূলত বেশি দরকার আর কি এখানে, আমাদের ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। তো এইখানে আমরা কিভাবে সয়েলকে ক্লাসিফাই করি আমরা জানি, ওই যে বিভিন্ন রকম সিম্বল আছে, যেমন হচ্ছে CW, তারপর হচ্ছে আমাদের এরকম বিভিন্ন রকম সিম্বল আছে, তারপর হচ্ছে সিতে হচ্ছে ক্লে, তারপর ডাব্লিউ তে হচ্ছে ওয়েল গ্রেডেড, ঠিক আছে। তারপর হচ্ছে এস তে হচ্ছে স্যান্ড, তারপর হচ্ছে ডাব্লিউ তে ওয়েল গ্রেডেড, তারপর আমরা যদি পি সিম্বল ইউজ করি তাহলে পোরলি গ্রেডেড। তো এরকম আর কি। তো এইরকম আমরা দেখবো যে অনেকগুলো সিম্বল আছে, হ্যাঁ। তারপর হচ্ছে সিল্ক এম দিয়ে বোঝায়, এম দিয়ে সিল্ক প্রকাশ। তো এরকম সিম্বল গুলা কোনটা কি মিন করে, আর হচ্ছে এখানে আমরা দেখবো যে ইউএসসিএস মেথডে হচ্ছে কিছু আমাদের আছে আমাদের মানে কিছু ফর্মুলা ইউজ করে আমরা আহ, যেমন হচ্ছে আমরা কি করতে পারি, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, এগুলো বের করে এগুলোর কিছু ভ্যালু রেঞ্জ আছে, হ্যাঁ। তো সেগুলো দিয়ে হচ্ছে আমরা চেক করতে পারি যে আমাদের এটা মানে সয়েলটা হচ্ছে কোন টাইপের সয়েল, হ্যাঁ। তো এগুলো সম্পর্কে একটু ধারণা রাখা। তো ওয়াটার বোর্ডের জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্টটি হচ্ছে যে এই জিওটেক পার্টটা বেশি ইম্পর্টেন্ট, আর ওয়াটারের পার্টটা, এই দুটা থেকে কোশ্চেন আসবেই। অন্যগুলো মানে ফর এক্সাম্পল মানে সে আমি যদি এভাবে বলি যে আমাদের সিভিলের কোনো কোর্স থেকে যদি কোশ্চেন না হয়, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে একটা কোর্স থেকেও কোশ্চেন হবে না, মানে মানে হবে না, মানে শুধু দুইটা কোর্স থেকে কোশ্চেন করা হবে, তাহলে সেই দুইটা কোর্সের মধ্যে আমার হয়তো একটা ওয়াটার পার্ট রাখা হবে আর একটা জিওটেক, হ্যাঁ। তো জিওটেকটা এতটা ইম্পর্টেন্ট আর কি। তো কাজে এখানে আমাদের কোনো টপিকে বাদ দেওয়া যাবে না। তো আমি বলতেছি যেগুলো ইম্পর্টেন্ট ওই যে- বিষয়গুলোতেই জাস্ট একটু ফোকাস করতেছি আর কি। সয়েল প্রেসার, সয়েল প্রেসার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জানি যে ওয়াটার বোর্ডে বিভিন্ন সময় যে পরীক্ষাগুলো হয়েছে আর কি, সেগুলোতে এখান থেকে কোশ্চেন অলরেডি এসেছে। তো সয়েল প্রেসারের মধ্যে হচ্ছে আমরা এখানে বেসিক্যালি যেটা দেখবো যে আমাদের আমরা জানি যে সয়েল প্রেসার হচ্ছে এখানে কি কি থাকে, টোটাল প্রেসার থাকে, তারপর হচ্ছে বা টোটাল স্ট্রেস আমরা যেটাকে বলি, তারপর হচ্ছে ইফেক্টিভ প্রেসার থাকে বা ইফেক্টিভ স্ট্রেস আমরা যেটাকে বলি, আর একটা হচ্ছে পোর ওয়াটার প্রেসার থাকে যেটা। তো এই তিনটা। তো এখন এখানে আমাদের এগুলো তো জাস্ট সিম্পল একটা ধারণা, কিন্তু কোশ্চেন তো আর এত সহজ আসবে না, হয়তো দেখা যাবে একটু ঘুরিয়ে দিবে। তো এই সয়েল প্রেসার থেকে আমাদের আহ এর মধ্যে আরেকটা পার্ট আমাদের পাওয়া যায়, বয়েলিং একটা পার্ট পাওয়া যায়। তো বয়েলিং এটার আরেকটা নাম হচ্ছে আমরা কুইক কন্ডিশন, মানে এটা খুব সহজে, সহজ নামটা হচ্ছে কুইক কন্ডিশন, আর এটা বয়েলিং বলা হয় আর কি, বয়েলিং কন্ডিশন। তো এই সয়েল প্রেসার এবং কুইক কন্ডিশন এই দুইটাকে কম্বাইন করে একটা ম্যাথ হয়তো দিতে পারে। কিরকম? সে মানে আপনার ওই যে বয়েলিং এর ক্ষেত্রে কি হয়, আমরা যখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করি, বয়েলিং এর ক্ষেত্রে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করি। তারপর হচ্ছে এবং ওই সময় আমরা কি জানি যে যখন বয়েলিং কন্ডিশন অকার করে কিংবা হচ্ছে কুইক কন্ডিশন অকার করে, তখন হচ্ছে আমাদের কি হয়, আমরা আমরা জানি ইফেক্টিভ স্ট্রেস যেটা সয়েলের, সেটা কিন্তু জিরো হয়। অর্থাৎ সয়েল যে স্কেলিটন যেটা আছে, তো এগুলা কিন্তু কোনো লোড ক্যারি করতে পারে না, মানে পুরো সয়েলটা তখন, সয়েলের মধ্যে লিকুইফ্যাকশন একটা মানে অকার করে, এবং সয়েলটা হচ্ছে লিকুইডের মতো বিহেভ করে, হ্যাঁ। এর মধ্যে কোনো মানে ইফেক্টিভ স্ট্রেস সে কি করতে পারে না, সে রেজিস্ট করতে পারে না আর কি, হ্যাঁ, সয়েল মাছগুলো। তো এইটা এইটা হচ্ছে উম, এই দুইটা মিলে হচ্ছে দেখা যাবে একটা ম্যাথ দিতে পারে। অথবা হচ্ছে আমরা ওই জানি যে কিছু কিছু ম্যাথ আছে এরকম যে আমাদের একটা ক্লে লেয়ার থাকে, মানে আমাদের এখানে সয়েল সয়েল আছে, সয়েল, এটা একটা ক্লে লেয়ার। তো ক্লে লেয়ারে আমি একটা গর্ত করব, ঠিক আছে। তো কতটুকু গর্ত আমি এখানে করতে পারবো, এখানে বিভিন্ন রকম কন্ডিশন বলে দেওয়া থাকে, এটা ভয়েড রেশিও, তারপর হচ্ছে এখানে ইউনিট ওয়েট, তারপর হচ্ছে এটা ওয়াটার টেবিল কোথায় আছে, বিভিন্ন রকম কন্ডিশন বলে দেওয়া থাকে, এবং আমাকে বলা কোশ্চেন বের করতে বলা হয় যে আমি এটা কতটুকু গর্ত করতে পারবো সর্বোচ্চ। তো সর্বোচ্চ কতটুকু গর্ত করতে পারবো, মানে আমি সর্বোচ্চ এতটুকুই গর্ত করতে পারবো যে যে পর্যন্ত গেলে আমার ইফেক্টিভ স্ট্রেসটা মানে জিরো, মানে জিরো হবে, এটা সর্বোচ্চ আমি এতটুকু গর্ত করতে পারবো, মানে এর পরে গেলে আমার ইফেক্টিভ স্ট্রেস তো জিরো, মানে এই পর্যন্ত জিরো, হ্যাঁ। এর পরে গেলে কি হবে, এটা লিকুইফাকশন হবে আর কি, মানে এই জায়গাটা উপরে উঠে চলে আসবে আর কি। তো এই জন্য হচ্ছে এর নিচে আর যাওয়া যাবে না। তো দেখা যায় মানে এই ম্যাথ গুলো হচ্ছে করার সময় এগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায় আর কি, তো আমি ওগুলোতে যাচ্ছি না ডিটেলসে। এরপর হচ্ছে সি পেজ এবং ফ্লোনেট।
এটাও আমরা জানি যে সিপেজ ফ্লোনেট পার্টে কি করা হয়, ওই যে আমাদের বিভিন্ন রকম দেখা যায় শীট পাইল বা হচ্ছে আমাদের কোন রকম কোথাও আমরা একটা ব্রিজ বা হচ্ছে একটা ব্যারেজ আমরা কনস্ট্রাকশন করতেছি বা একটা রেগুলেটর কনস্ট্রাকশন করতেছি। তো ওইটার নিচে দেখা যায় আমাদের শীট পাইল দিতে হয় আর কি। তো শীট পাইল কেন দেওয়া হয়, কারণ হচ্ছে আমরা জানি যে পানি কি হয়, পানি শুধুমাত্র যে আমাদের রান অফ সারফেস রান অফ এর যে ফ্লো করে তা না, এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ডে সিপেজ হইতে পারে আর কি। এবং সিপেজ হয়ে আমাদের মানে দেখা গেল আমি এখানে একটা উম, এই পাশে আমার রিভার আছে, রিভার সাইড, এখানে আমাদের ওয়াটার সারফেসটা এখানে। তো এখানে আমি একটা যদি রেগুলেটর করি, তো এটা হচ্ছে আপস্ট্রিম সাইড যদি বলি, এটা যদি আমি ডাউন স্ট্রিম সাইড বলি, তো দেখা যাবে যে হচ্ছে আমি এখানে রেগুলেটর করলাম, এটা বন্ধ করে দিলাম আর কি, গেট বন্ধ করে দিলাম, তাহলে আপস্ট্রিম সাইডে হেড বেরিয়ে গেল। তো এখন আমি পানিটাকে আটকায় রাখতেছি আর কি। তো পানি তো আটকায় রাখতেছি মানে কি, যে এই জায়গা এটা একটা ব্যারিয়ার, হ্যাঁ। কিন্তু এই পানিটা তো হচ্ছে আমার এই যে এখানে যে সয়েল আছে নিচে, হ্যাঁ, বেডে যে সয়েল আছে, এই সয়েলের ভিতর দিয়ে সিপেজ হয়ে হয়ে এই পাশে আসতে পারে, তাই না? এই জন্য যেটা করা হয় এখানে হচ্ছে আমাদের অনেক সময় শীট পাইল দেওয়া হয়। তো যাতে করে কি করা হয়, আমাদের এই সিপেজ লাইনটাকে সে মানে এই রেজিস্ট করে দেয়, মানে হচ্ছে এই পাশে আর পানি যেতে পারে না, সিপেজ হয়ে যেতে পারে না। তো তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই যে সিপেজ এবং ফ্লো নেটের বিষয়টা চলে আসে আর কি। তাহলে তখন আমরা হচ্ছে এখানে কিছু ফ্লো লাইন, কিছু ইকুইপোটেনশিয়াল লাইন আমরা ড্র করব, করে হচ্ছে আমরা এখান থেকে কতটুকু হেড ড্রপ হয় বা আমাদের ফ্লো কিভাবে বের করা যায়, সিপেজ ফ্লো, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। এরপর আসা যাক, এরপর হচ্ছে আমাদের ল্যাটারাল প্রেসার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ল্যাটারাল আর্থ প্রেসারের মধ্যে হচ্ছে আমরা জানি যে এটার মধ্যে অ্যাক্টিভ প্রেসার, প্যাসিভ প্রেসারের পার্ট গুলো আছে। তো আহ, এগুলো, তারপর অ্যাক্টিভ থ্রাস্ট, প্যাসিভ ফোর্সের জন্য থ্রাস্ট বের করা, তারপর হচ্ছে ডেপথ অফ টেনসাইল ক্র্যাক বের করা, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের ডেপথ অফ টেনসাইল ক্র্যাক তো একটা আছে পার্ট, আরেকটা হচ্ছে আনসাপোর্টেড হাইট। এবং হচ্ছে আনসাপোর্টেড হাইট বলতে মানে এক্সক্যাভেশন, সে ডেপথ অফ টেনসাইল ক্র্যাক আমি যদি এভাবে চিন্তা করি, এটা ধরেন হচ্ছে ডেপথ অফ টেনসাইল ক্র্যাক যে এটা, তাহলে আমি কতটুকু মাটি খুঁড়লে এটাতে কোনো সাপোর্ট দিতে হবে না। তো দেখা যায় এই ডেপথ অফ টেনসাইল ক্র্যাক যদি এটাকে যদি জেড নট দিয়ে প্রকাশ করি, তাহলে দেখা আমরা এখানে এগুলো ডিরাইভ করা যায় আর কি, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। তো আনসাপ ডেপথ অফ এক্সক্যাভেশন সেক্ষেত্রে দেখা যায় জেড নট কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 2 জেড নট। তো এরপর আসে যে বিয়ারিং ক্যাপাসিটি অফ, ও স্লোপ স্ট্যাবিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আমি অনেকদিন থেকেই বলি, এটা আমি এর আগেও আমার ব্যাচে মানে পড়ানোর সময় আমি স্টুডেন্টদেরকে বলেছি আর কি, যে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে এখান থেকে কিন্তু কোশ্চেন হবেই। তো দেখা যাচ্ছে যে ইদানিং এই স্লোপ স্টেবিলিটি থেকেই লাস্ট পরীক্ষায় তো একটা অর্ডিনারি স্ল্যাশ মেথডে একটা কোশ্চেন আসছে, এবং তার আগেও দেখা গেছে যে 2টা কোশ্চেন আসছে ফ্যাক্টর অফ সেফটি রিলেটেড। মানে অলরেডি কিন্তু এখান থেকে 3টা কোশ্চেন আসা শেষ, এবং আরো কোশ্চেন হবে ইনশাল্লাহ। তো এই স্লোপ স্টেবিলিটিটা খুব ভালোভাবে দেখা, এবং ওয়াটার বোর্ডের কাজের সাথে পার্টটা রিলেটেড। কারণ হচ্ছে স্লোপ স্লোপ স্টেবিলিটি নিয়েই মূলত হচ্ছে ওয়াটার বোর্ড, মানে ওয়াটার বোর্ড যে যতগুলো কাজ করে তার মধ্যে এটাও একটা, তাই না? যেহেতু এমব্যাঙ্কমেন্ট, তারপর হচ্ছে নদী ভাঙন প্রতিরোধ করা আর কি। তো এগুলো হচ্ছে স্লোপ স্ট্যাবিলিটিরও একটা, এখানে একটা বড় একটা পার্ট আছে আর কি। তো এরপরে হচ্ছে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো ফাউন্ডেশন। বিয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো ফাউন্ডেশনের মধ্যে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার ফুটিং, তারপর হচ্ছে স্কোয়ার ফুটিং, এরপর হচ্ছে আমরা ম্যাট ফাউন্ডেশন, এই প্রত্যেকটা পার্টি চলে আসে। আর ফুটিং ডিজাইন, পাঞ্চিং শেয়ার, এটা আসলে বিয়ারিং ক্যাপাসিটির সাথে রিলেটেড। ফুটিং ডিজাইনের পার্টটা আর পাঞ্চিং শেয়ারের ব্যাপারটা হচ্ছে এটা ওই ফুটিং ডিজাইন পার্টেরই ডিজাইনের একটা পার্ট আর কি। এটা যখন আমরা ওই স্ট্রাকচার ডিজাইন করবো আর কি, তখন শেয়ারের একটা পার্ট চলে আসে। তো এটা তো পাঞ্চিং শেয়ার থেকে আমাকে জাস্ট হচ্ছে 2টা জিনিস বের করতে শেখা, একটা হচ্ছে মানে অ্যালোয়েবল পাঞ্চিং শেয়ার কত আর পাঞ্চিং স্ট্রেসটা কত আর কি, মানে এটা কিভাবে বের করে। তো এই যে 2টা জিনিস বের করা শিখলেই হবে। ডিপ ফুটিং এর মধ্যে আমাদের যেমন আমি এখানে এটা একটু মিশিয়ে ফেলি। ডিপ ফুটিং এর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের পাইল, তাই না? এটাই। না পরে। আচ্ছা, কারো মাইক্রোফোনটা হচ্ছে আনমিউট
থাকলে কাইন্ডলি মিউট করে রাখবেন। তো আমি যেখানে ছিলাম, আচ্ছা, ডিপ ফুটিং। তো ডিপ ফুটিং এর মধ্যে আমার পাইলটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ইদানিং দেখা যাচ্ছে যে পাইলে হচ্ছে আমার কিছু ম্যাথ আসতেছে, কি ল্যাটারালি লোডেড পাইলের একটা ম্যাথ আসতেছে, যেমন হচ্ছে আমাদের খুব সম্ভবত ডেস্কো না কোন পরীক্ষা আসলো, ডেস্কোই মনে হয়, ওই যে এমবেড লেন্থ বের করা আর কি, এমবেডেড লেন্থ। তো ওইটা হচ্ছে একটা ল্যাটার, আর হচ্ছে আর সিপিটি, কোন পেনিট্রেশন টেস্ট। তো সিপিটি, সিপিটি দিয়েও কিভাবে যে আমাদের পাইলের মানে এইখানে ক্যাপাসিটি বা হচ্ছে লেন্থ এগুলা বের করা যায় আর কি। তো এই রিলেটেডও কিছু ম্যাথ আছে। এটা হচ্ছে বিএম দাসের বইতে এই ম্যাথ গুলো পাওয়া যাবে এরকম। তো এগুলো বেশি বেশি এগুলো মানে যেহেতু ইদানিং এগুলো থেকে কোশ্চেন আসছে, তো নেক্সট টাইম আবার কোশ্চেন হতে পারে। একবার কোশ্চেন হয়েছে তার মানে এমন না যে এটা থেকে আর হবে না। তো দেখা গেল হয়তো নেক্সট টাইম এই টপিক থেকে কোশ্চেন হলো, হয়তো একটু ঘুরিয়ে পড়লো। তো কাজে আমি যেটা বলবো যে বিএম দাসের বইতে এবং অন্যান্য যে বইগুলোতে আছে আর কি, আমি এখানে পাশে রেফারেন্স বইগুলোর নাম দিয়ে রাখছি। তো এই রিলেটেড যে টপিক গুলো আছে এগুলো এক্সাম্পল গুলো অ্যাটলিস্ট এক্সাম্পল গুলো করে ফেলা আর কি। আর পাইলের ক্ষেত্রে পাইল ক্যাপাসিটি, পাইল স্ক্রিন ফ্রিকশন, তারপর হচ্ছে সিঙ্গেল পাইল ক্যাপাসিটি, গ্রুপ পাইল ক্যাপাসিটি, তারপর হচ্ছে গিয়ে এখানে পাইলের আরো কিছু বিষয় আছে, আপলিফট ক্যাপাসিটি আছে। হুম। তো এগুলো ক্যালকুলেশন ভালোভাবে করা আর কি। হ্যাঁ। আর পাইলের ক্ষেত্রে আরেকটা পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের স্যান্ডি সয়েল বা হচ্ছে কোহেশনলেস সয়েল এবং কোহেসিভ সয়েল। তো দুইটার জন্য কিন্তু পাইলের ক্যাপাসিটি বের করার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট। তো দুইটাই কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। আর বিয়ারিং ক্যাপাসিটির ক্ষেত্রে আমি এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি। বিয়ারিং ক্যাপাসিটির ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফর্মুলা আছে। হ্যাঁ, আমরা জানি যে তারজাকিস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন আছে, মেহরফস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন আছে, তারপর হচ্ছে হ্যানসন বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন আছে, বেসিক আছে। তো আমি মূলত হচ্ছে সাজেস্ট করব এখানে দুইটা দুইটা খুব ভালো, দুইটা মেথড ভালোভাবে আয়ত্ত করা। একটা হচ্ছে তারজাকিস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন রিলেটেড ম্যাথ গুলো, এবং হচ্ছে আমাদের মেরুফস বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো। হ্যাঁ, এই এই দুইটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে আমাদের বিয়ারিং ক্যাপাসিটির ওপরে হচ্ছে ওয়াটার টেবিলেরও একটা ইফেক্ট আছে। তো ওয়াটার টেবিলের ইফেক্টটা কি, এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলোও জানা। আর আরেকটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ম্যাথ ফাউন্ডেশনের ক্ষেত্রে। ম্যাথ ফাউন্ডেশনের ক্ষেত্রে হচ্ছে একটা খুব সম্ভবত এই মুহূর্তে মনে পড়তেছে না, ফুললি স্যাচুরেটেড একটা কন্ডিশন আছে আর কি, যখন ওই যে ফ্যাক্টর অফ সেফটি ওই সময় 3 হয় আর কি, 3 ধরে করা হয়। তো এই টাইপের একটা ম্যাথ আছে আর কি। হ্যাঁ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যে কোনো একটা পরীক্ষায় দিয়ে দিতে পারে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা কোনো একটা পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো এরপরে আসা যাক, আমি যেখানে ছিলাম, যে ট্রায়াক্সিয়াল টেস্টের মধ্যে আমরা জানি যে 3টা টেস্ট আছে। তো 3টা টেস্টে একটু সম্পর্কে ভালো ধারণা রাখা, এবং এখানে এই টেস্ট গুলো রিলেটেড কিছু ম্যাথ আছে। হ্যাঁ, ম্যাথ গুলো ভালোভাবে করা। হ্যাঁ। তো তারপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের এই ট্রায়াক্সিয়াল টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা যদিও বা এগুলো সহজ। ট্রায়াক্সিয়াল টেস্টের হচ্ছে যে 3টা টেস্ট আছে, এই টেস্ট রিলেটেড ম্যাথ গুলো খুবই সহজ। তারপরও দেখা যায় একটু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করতে পারে। তো এই সহজ টপিক গুলো যেন পরীক্ষার খাতায় কখনো ভুল না হয়, এই জন্য এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। এসপিটিএন ভ্যালু, এসপিটি টেস্ট, এসপিটিএন ভ্যালু বের করা, এসপিটিএন ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে এবং এটার কারেকশনটা কিভাবে করা হয়। কারেকশন আমরা জানি বিভিন্ন রকম ফর্মুলা আছে, এবং সেগুলোর বিভিন্ন রকম কন্ডিশনও আছে। তো এগুলো মনে রাখা আর কি। আর কারেকশনটা কেন করতে হয়, তারপর এসপিটি টেস্টের আমাদের যে ডিটেলস যেটা আছে বা থিওরি যেটা আছে, সেখানে হচ্ছে আমাদের হ্যামারের ওয়েট কত, তারপর ফলিং হাইট কত, তারপর এসপিটি টেস্টে আমরা যে পেনিট্রেশন যে টেস্টটা করি আর কি মূলত, তো কত ডেপথ পর্যন্ত নেওয়া হয় পেনিট্রেশন, তারপর কতটুকু বাদ দেওয়া হয়, তারপর কারেকশনের মধ্যে ডাইলেটেন্সি কারেকশন কখন করতে হবে, তারপর হচ্ছে আমাদের ওভারবার্ডেন প্রেশার কারেকশনটা কখন করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখা। ভেনশিয়ার টেস্টটা সম্পর্কে একটু আইডিয়া রাখা আর কি। এই রিলেটেড একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা ভালোভাবে দেখলেই হবে।
আর ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজ ইন সয়েল, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমরা দেখছি যে লাস্ট একটা পরীক্ষা হয়েছে বুয়েটে, ওইখানে একটা কোশ্চেন আসছিল আর কি এখান থেকে। মূলত ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজ ইন সয়েল, এটা অনেক চ্যাপ্টারে, অনেক বইতে আপনার এই চ্যাপ্টারটার নাম পাবেন হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন সয়েল। স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন সয়েল, ডিস্ট্রিবিউশন ইন সয়েল। তো দুইটাই কিন্তু একই টপিক, অর্থাৎ ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজ ইন সয়েল এবং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন সয়েল, এই দুইটা টপিক মূলত এক। এবং এই টপিক থেকে একটা কোশ্চেন, হ্যাঁ, এই টপিক থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে ইনশাল্লাহ। এটা এটা হয়তো সামনের পরীক্ষা তো আসতে পারে, কিংবা দুই একটা পরীক্ষা পরও আসতে পারে, বাট একটা আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা খুবই মানে ভালোভাবে পড়া আর কি। তারপর আসেন আমাদের পারমিয়াবিলিটি টেস্ট। পারমিয়াবিলিটি টেস্টের মধ্যে কনস্ট্যান্ট হেড, ডিফারেন্সিয়াল হেড পারমিয়াবিলিটি টেস্ট আছে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আছে, অ্যাকুইফার প্রবলেম আছে আছে আর কি। তো এগুলো সবগুলোই হচ্ছে মূলত পারমিয়াবিলিটি রিলেটেড। হ্যাঁ, মানে কে বের করা আর কি। তো এই 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 পারমিয়াবিলিটি রিলেটেড যতগুলো ম্যাথ আছে, হ্যাঁ, এখানে যে কনস্ট্যান্ট হেড, ডিফারেন্সিয়াল হেড, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, একুইফার প্রবলেম, এগুলো সব ভালোভাবে, এগুলো এগুলো মানে কি বলবো যে A to Z ভালোভাবে পড়া আর কি। হ্যাঁ, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর কনসলিডেশন অ্যান্ড সেটেলমেন্ট, কনসলিডেশন সেটেলমেন্ট সম্পর্কে যদি বলতে যাই, যে এটা মানে এটা হচ্ছে আমাদের সয়েল মেকানিক্স এর, যদি বলা হয় যে মানে একটা অপরিহার্য একটা অংশ আর কি, যে এইখান থেকে আপনি মানে অনেক রকম জটিল কোশ্চেন করতে পারবেন, মানে অনেক জটিল জটিল কোশ্চেন করতে পারবেন এই জায়গা থেকে। কিন্তু এই টপিকটা একটু মনোযোগ দিয়ে যদি পড়া যায়, বুঝে বুঝে পড়া যায়, খুবই সহজ। বিশেষ করে আমি বলবো যে এই কনসলিডেশন সেটেলমেন্ট রিলেটেড যে গ্রাফ গুলো আছে, এখানে আমরা দেখবো যে ই লগ পি গ্রাফ আছে, তারপর হচ্ছে ডিফরমেশন ভার্সেস টাইম গ্রাফ আছে। হ্যাঁ, তো এই গ্রাফ গুলো, প্রত্যেকটা গ্রাফ খুব ভালোভাবে জানা, বোঝা এবং এগুলো নিজে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করা। আর গ্রাফ গুলো কিভাবে ড্র করতে হয় এগুলো স্টেপ ভালোভাবে বোঝা। এবং এই গ্রাফ গুলো থেকে অনেক কোশ্চেন হতে পারে, গ্রাফ গুলো থেকেই ম্যাথ হতে পারে। দেখেন মানে কোনো না কোনো একটা পরীক্ষা আপনারা পাবেনই, এই গ্রাফ গুলো থেকে অনেক ম্যাথ বানানো সম্ভব, অনেক, এবং অনেক জটিল জটিল ম্যাথও বানানো সম্ভব। তো গ্রাফের কথা তো বললাম, পাশাপাশি থিওরি যেগুলো আছে, থিওরি গুলো থেকেও খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বানানো সম্ভব। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমরা জানি এখানে ওই যে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, ওই প্রায় আহ, এটা দিয়ে ওই যে টাইম ফ্যাক্টর, অর্থাৎ টিভি, টিভি দিয়ে হচ্ছে কিছু ম্যাথ আছে আর কি। তো ওই এই টিভি রিলেটেড যে ম্যাথ গুলো আছে, মানে এটার দেখা যায় একটা ফর্মুলাও আছে, এগুলো ভালোভাবে জানা। আচ্ছা, তো তার মানে আমি জিও টেকনিক্যালের ক্ষেত্রে যদি বলি, যে এখানে আমি যে টপিক গুলোর কথা লিখছি, যে টপিক গুলোর নাম লিখছি আর কি, এই প্রত্যেকটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তারপর সার্ভেইং এ আসেন। সার্ভেইং এ দেখেন আমি প্রথমে লিখছি চেইন সার্ভে, আর্থওয়ার্ক, দুইটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। চেইন সার্ভের ক্ষেত্রে বিভিন্ন চেইন সার্ভের ক্ষেত্রে চেইন সার্ভে থেকে কি করবেন, ম্যাথই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর ইঞ্জিনিয়ার্স চেন এবং গান্টার্স চেন সম্পর্কে, এটা দৈর্ঘ্য এবং প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য কতটুকু, এইগুলো একটু মুখস্থ রাখবেন। আর কতগুলো লিংক আছে এটা একটু মনে রাখবেন। আর বিশেষ করে এখানে ম্যাথ গুলো করবেন চেন সার্ভে থেকে। ম্যাথের ক্ষেত্রে আমরা জানি যে তিনটা কারেকশন আছে, যে কারেকশন গুলো হচ্ছে স্যাক কারেকশন আছে, তারপর হচ্ছে পুল কারেকশন আছে, তারপর হচ্ছে আমাদের টেম্পারেচার কারেকশন আছে। তো এই কারেকশন গুলো সম্পর্কে ধারণা নিয়ে এগুলো ম্যাথ মানে ম্যাথে প্র্যাকটিস করবেন কিভাবে করতে হয়। তারপর হচ্ছে আর্থওয়ার্ক, আর্থওয়ার্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটা এটা থেকে মানে মানে অনেক মানে কি বলবো, যে এটা আপনারা জানেন যে এটা হচ্ছে সার্ভেইং এর মানে খুবই মানে কি বলবো অপরিহার্য একটা অংশ আর কি, আর্থওয়ার্ক। তো এইখান থেকে আপনারা, যে আর্থওয়ার্ক থেকে যেটা কোশ্চেন হয়, যে ট্রাপিজয়েডাল ফর্মুলা বা হচ্ছে মিড সেকশন ফর্মুলা, তারপর হচ্ছে আমাদের প্রিজময়েডাল ফর্মুলা, সিমপসনস রুলস, কিভাবে এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে ম্যাথ করতে হয়, এগুলো করা। তো এই আমি সাজেস্ট করব যে আর্থওয়ার্ক রিলেটেড এবং চেইন সার্ভে রিলেটেড ম্যাথ গুলো, চেইন সার্ভে রিলেটেড ম্যাথ গুলো হচ্ছে এম এর আজিজের বইতে কিছু আছে।
আর পান মিয়ার বইতেও পাবেন। আর আর্থ অফ রিলেটেড ম্যাথ গুলো পান মিয়ার বই থেকে সব প্র্যাকটিস করা, এটা আমি সাজেস্ট করবো আর কি। আর আমার নোট গুলো যাদের কাছে আছে তারা এখান থেকে করলে হবে, সমস্যা নেই। আর লেভেলিং, তারপর ইফেক্ট অফ কার্ভেচার অ্যান্ড রিফ্রাকশন অন লেভেলিং, এই টপিকটার নাম আমি বলতে বলতে একটা ম্যাথ কিন্তু চলে আসছে আর কি। আমার ক্লাস এর আগে যারা করছেন আমি সেখানেও দেখে থাকবেন যে এই টপিকটার নাম আমি অনেক বলতাম আর কি। তো দেখেন এবার কিন্তু একটা ম্যাথ চলে আসছে, তো সামনেও আসবে, এবং এখান থেকে আরো অনেকগুলো বিভিন্ন রকম ম্যাথ করা সম্ভব, সেগুলো আসতে পারে। যদিও এবার আসছে হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতিতে, তো সামনে দেখা গেল যে হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে চলে আসছে। হ্যাঁ, তো কাজে দুইটা পদ্ধতিতেই এই ম্যাথটা করা। কন্ট্রোলিং সম্পর্কে জাস্ট হচ্ছে কন্ট্রোল ম্যাপ কিভাবে আঁকাইতে হয়, তারপর এটার এটা হচ্ছে আমরা কন্ট্রোল ম্যাপ আঁকানোর ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। হুম, তো সেগুলা কি কি, আর হচ্ছে আমাদের কয়েকটা কন্ট্রোল ম্যাপ হচ্ছে প্র্যাকটিস করা, বা হচ্ছে কন্ট্রোল ম্যাপ। এবং আরেকটা বিষয় আমি বলি যে এই যে এরিয়া ভলিউম এবং কন্ট্রোল ম্যাপ, এই দুটো মার্জ করেও কিন্তু কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, মানে আপনার কন্ট্রোল ম্যাপ দিয়ে দিল, তো সেখান থেকে হচ্ছে আরো কিছু ডেটা দিয়ে দিল, এবং সেখান থেকে আপনাকে এরিয়া ভলিউম বের করতে বললো, এটাও কিন্তু থাকতে পারে। তো কাজে কন্ট্রোল ম্যাপটা কিভাবে আঁকতে হয়, এটা কি মিন করে এই লাইনগুলা, তারপর এখানে কন্ট্রোল ম্যাপে যে কিছু লাইন থাকে, এই লাইনগুলোতে কিছু সংখ্যা লেখা থাকে, এগুলো কি মিন করে, এগুলো ভালোভাবে একটু জানা আর কি। তারপর পুকুরের কন্ট্রোল ম্যাপ, তারপর পাহাড়ের কন্ট্রোল ম্যাপ, এগুলো একটু কিভাবে ড্র করতে হয় এগুলো শেখা। আর লেভেলিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, লেভেলিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের রেসিপ্রোকাল লেভেলিং একটা পার্ট আছে। তারপর লেভেলিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের আরো কিছু পার্ট আছে, যেমন হচ্ছে আমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড আছে একটা, যেখানে হচ্ছে ওই যে আপনার ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং, হ্যাঁ, এগুলো ক্যালকুলেশন করতে হয়। তো সরি, মানে ফোর সাইড ট্রেডিং, ব্যাক সাইড ট্রেডিং ক্যালকুলেশন করতে হয়, করে সেখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল আরএল যেটা ওইটা বের করতে হয় আর কি। তারপর সেখানে কিছু চেক দিতে হয়। হ্যাঁ, তো এই ম্যাথ গুলো এখান থেকে দেখা। আমরা তো জানি যে রেসিপ্রোকাল লেভেলিং যে পার্টটা আছে, হ্যাঁ, তো এটা থেকে তো কোশ্চেন দেখা যায় যে মানে এটা একটা কমন কোশ্চেন। হ্যাঁ, মানে কোনো না কোনো পরীক্ষা এটা থাকেই। এরপর আসেন ট্রাভার্স সার্ভে। ট্রাভার্স সার্ভে হচ্ছে কি, ওই যে আমাদের বিয়ারিং অ্যাঙ্গেল ক্যালকুলেশন যে পার্টটা, সেটাই হচ্ছে ট্রাভার্স সার্ভে। তো বিয়ারিং অ্যাঙ্গেল ক্যালকুলেশন বলতে কি, ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাকওয়ার্ড বিয়ারিং আছে। তারপর হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি এখানে আমাদের ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাকওয়ার্ড বিয়ারিং দিয়ে আবার আমরা এখানে ওই যে ল্যাটিটিউড, তারপর ডিপারচার, এগুলো বের করতে পারি। তারপর হচ্ছে বিয়ারিং অ্যাঙ্গেল, আমরা জানি যে বিভিন্ন ধরনের কনভার্সন আছে, হোল সার্কেল বিয়ারিং, রিডিউসড বিয়ারিং, এগুলো একটু শেখা। আর এখান থেকে বিয়ারিং অ্যাঙ্গেল থেকে আরেকটা পার্ট যেটা আসে, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রায়াঙ্গেলের, দেখা গেল যে একটা মানে কয়েকটা লাইনের বিয়ারিং অ্যাঙ্গেল বলে দিল, এবং বলে দিয়ে বললো যে এটা একটা ট্রায়াঙ্গেল যদি ফর্ম করে তাহলে এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো কত, সেটা হচ্ছে বিয়ারিং অ্যাঙ্গেলের সাহায্যে বের করো। হ্যাঁ, তো এটা কিন্তু ক্যালকুলেশন বলতে পারে, তো এটাও এই টাইপ ম্যাথ গুলো দেখা। আর হচ্ছে এই আমাদের এখানে কম্পাস এবং লোকাল অ্যাট্রাকশন, এই জিনিসটা একটু বলি। কম্পাস, কম্পাস বলতে কি, ওই যে আমরা উত্তর দক্ষিণ মানে দিক নির্ণয় করি যেটা দিয়ে আর কি, তাই না, সেটাই হচ্ছে কম্পাস মূলত। তো এখন এই কম্পাস রিলেটেড কিছু ম্যাথ থাকে, দেখা গেল যে হচ্ছে কোথাও আমি একটা কম্পাসকে রাখলাম, সেটা সরাসরি হচ্ছে উত্তর দক্ষিণ না হয়ে কিছুটা ডিক্লাইনেশন হয়। তো এই কতটুকু ডিক্লাইনেশন হইলো, তারপর সেটা কারেকশন করতে হয়, করে সেখানকার অ্যাকচুয়াল মানে বিয়ারিংটা বের করতে হয় আর কি। আবার লোকাল অ্যাট্রাকশন আছে। লোকাল অ্যাট্রাকশন বলতে এই কম্পাসটা কোথাও রাখলাম বা নিয়ে গেলাম, সেখানে কোনো চৌম্বক পদার্থ যদি থাকে, বা ম্যাগনেটিক সাবস্টেন্স, বা বড় কোনো শক্তিশালী চৌম্বক পদার্থ থাকে, বা বা ধরেন ইলেকট্রিক লাইন থাকলে, হাই ভোল্টেজ লাইন আর কি। তো বিভিন্ন কারণে দেখা যায় এই কম্পাসের যে নিডলটা আছে, এটা হচ্ছে কি হয়, ডিফ্লেক্ট করে যায় আর কি তার অরিজিনাল পজিশন থেকে আর কি। মানে সেখানে অ্যাকচুয়াল রিডিংটা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের লোকাল কিছু অ্যাট্রাকশন থাকে বা লোকাল কিছু এরর থাকে আর কি, তো সেটা কারেকশন করতে হয় আর কি। তো এই কারেকশন রিলেটেড যে ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট। তো আপনারা যদি দেখে থাকেন যে বুয়েটের পরীক্ষায় কিন্তু এই টাইপ ম্যাথও কিন্তু আসছে আর কি। হাইট অ্যান্ড ডিস্টেন্স বের করা, হাইট অ্যান্ড ডিস্টেন্স বের করা হচ্ছে, এটা খুবই সহজ একটা জিনিসই বলা যায় আর কি। অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থেকে তারপর হচ্ছে কয়েকটা আহ এছাড়াও আরো কিছু ডাটা দেওয়া থাকে, সেখান থেকে কোন একটা টাওয়ারের হাইট এবং ডিস্টেন্স বের করতে হয়। অনেক সময় আরএল ও বের করতে বলে, বটম পয়েন্টের আরএল কিংবা হচ্ছে টপ পয়েন্টের আরএল বের করতে বলে।
তো আমরা যদি আহ, মানে একটা আরএল দেয়া থাকবে, বেঞ্চমার্কের আরএল দেয়া থাকবে, তো বাকিটা হয়তো ওইটার রেসপেক্টে এটা বের করতে হবে আর কি। তো এটাও সহজ একটা পার্ট। তো এইটার আর একটা নাম আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই পার্টের একটা নাম আছে, এটাকে বলা হয় ট্যাকিওমেট্রিক সার্ভে। হ্যাঁ, এটাকে বলা হয় ট্যাকিওমেট্রিক সার্ভে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা আসি হরাইজন্টাল ভার্টিক্যাল কার্ভ। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখান থেকে দেখা যায় যে হচ্ছে আমরা ওই যে অনেক বইতে দেখা যায় যে ইন্ডিয়ান কোড অনুযায়ী কিছু মানে ফর্মুলা ইউজ করে ম্যাথ করা হয় আর কি। তো এটা আমরা না করে আমরা এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কার্ভের যে ম্যাথ গুলো আছে, মানে মূলত এটা লেংথ বের করতে দেয়, হরাইজন্টাল ভার্টিক্যাল কার্ভের লেংথ বের করতে দেয়। তারপর হচ্ছে এটা আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, ডিগ্রি অফ কার্ভেচার, তারপর হচ্ছে আমাদের ওই যে অ্যাপেক্স ডিস্টেন্স, তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম এখানে টার্মিনোলজি বের করতে বলে আর কি। তো আমরা হচ্ছে যেটা করব, এই এই প্রত্যেকটা পার্টি হচ্ছে আমরা আস্থ মেথডে করব। আমরা ইন্ডিয়ান মেথডে ফলো করব না। ইন্ডিয়ান বলতে আইআরসি মেথড করব না আর কি, আমরা আস্থ মেথড ইউজ করে এটা করব আর কি। তারপর শিফট কি জিনিস? শিফট, এটা L² / 24R, এটাকে শিফট বলে। শিফট ক্যালকুলেশন আসতে পারে কোনো না কোনো পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায় এটা আসবে। এটা আপনারা লিখে রাখেন যে কোনো না কোনো পরীক্ষা আসবে এই শিফট। ছোট একটা ফর্মুলা যদিও বা, L² / 24R, এটাই। তো এটা দিয়ে একটা ম্যাথ আসতে পারে, ছোট ম্যাথ। সুপার এলিভেশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকে বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করা যায়। তো এরপর হচ্ছে ফটোগ্রামেট্রি। ফটোগ্রামেট্রি থেকে আমি ফটোগ্রামেট্রি থেকে দুই তিনটা ম্যাথের কথা বলবো। একটা হচ্ছে আমাদের এরিয়াল ফটোগ্রামেট্রি, যেটা এরিয়াল ফটোগ্রামেট্রি হচ্ছে যেটা আমি বলি যে ড্রোন দিয়ে বা একটা এরোপ্লেন দিয়ে আমি সে কোনো একটা জায়গায় সার্ভে করতেছি। তো সেই সার্ভে করার সময় আমি একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর ছবি তুলতেছি, ছবিগুলোকে আমি মার্জ করতেছি, এবং ফাইনালি আমি সেখান থেকে একটা টপোগ্রাফিক ম্যাপ একটা ড্র করবো আর কি। উম, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওই এই ছবিগুলো হচ্ছে কিছু সাইড ল্যাপিং থাকে, কিছু হচ্ছে আমাদের ওভারল্যাপিং থাকে। তো কত ইন্টারভেল পর পর আমি ছবি নিচ্ছি, বা কত সেকেন্ড পর পর আমি ছবি নিচ্ছি, কতগুলো ছবি নিচ্ছি, এয়ারপ্লেনটা বা হচ্ছে ড্রোনটাকে কত স্পিডে মুভ করাইতে হবে, তারপর মানে কত হাইটে আমি ওড়াচ্ছি। হ্যাঁ, তো এই টাইপ কিন্তু ম্যাথ আছে। হ্যাঁ, আজিজের বইতে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করবেন, এটা বইটার পরীক্ষায় আসছে। আজিজের বইতে যে এক্সাম্পলটা আছে এটা বইটার পরীক্ষায় আসছে। আহ, কোন যেন একটা পরীক্ষা, দুইটা পরীক্ষায় আসছিল আর কি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুব সম্ভবত পিজিসিবির কোনো পরীক্ষায় আসছে। তো এটা ভালোভাবে করবেন। তারপর গারবার, এটা কি বল, এটা কি পার্ট? ও আচ্ছা, সার্ভিং শেষ হয়ে গেল, এরপর আসে যে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দেখেন, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনারা মেইন যে বইটা, মূল যে বইটা ফলো করবে সেটা হচ্ছে গারবারের বই। এর পাশাপাশি আপনারা খান্নার বই আছে, তারপর হচ্ছে আগারওয়ালের বই আছে, এগুলো ফলো করতে পারেন। আরো কিছু বই আছে আর কি। তো আমি এখানে জাস্ট কয়েকটা লিখে রাখছি। তো এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলোতে ফোকাস, বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে উম, দেখেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ট্রাফিক ফ্লো, এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে আপনার ফ্লো, স্পিড, ডেনসিটি, এই পার্ট গুলো, এগুলো ক্যালকুলেশন করা। কিভাবে এগুলো ক্যালকুলেট করতে হয় এটা আমরা জানি, কিন্তু এটার কিছু গ্রাফ আছে। এই গ্রাফ থেকে আবার কিভাবে ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হয় এটা হয়তো আমরা অনেকে প্র্যাকটিস করি না, কিন্তু গ্রাফ থেকে এই মানে এটা গ্রাফ আকারও ম্যাথ দিতে পারে, এবং গ্রাফগুলো ভালোভাবে শেখা। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে যদিও বা সহজ। এখান থেকে যে কোশ্চেন আসুক আমার মনে হয় যে এটা কেউ ভুল করবে না। তো কাজেই এত সহজ ম্যাথ হয়তো ওয়াটার বোর্ডে পরীক্ষা নাও দিতে পারে, কিন্তু আমি ওই যে একটা প্রথমে একটা কথা বলছি যে সহজ জিনিস যেন কখনো ভুল না হয়, এই জন্য সহজ জিনিসগুলো প্র্যাকটিস করা। সহজ বলে আমি সেটাকে অবজ্ঞা করলাম, পরীক্ষায় সহজ জিনিসটাই দিলাম, আমি পারলাম না। হ্যাঁ, কঠিন কঠিন জিনিস পড়ে গেলাম কিন্তু সহজটা আসলে এটাই পারলাম না, তাহলে তো হবে না। তো সহজটা এই জন্য প্রথমে পড়ে ফেলা, তারপরে আমার বাকি কঠিন যে টপিক গুলো আছে সেগুলো দেখা। এরপর আসে যাক হচ্ছে আমাদের পিআইএভি থিওরেম। আমরা এটা জানি যে পারসেপশন, ইন্টেলেকশন, তারপর হচ্ছে আহ এরপর কি আমাদের ইমোশন, তারপর হচ্ছে ভলিউশন, তাই না? তো এই চারটা যে পার্ট আছে এগুলো, এটাকে পিআইভি থিওরি বলে আর কি।
এই পিআইভি থিওরিটা কি জিনিস, এটা কিভাবে কাজ করে, তো এটা কখন এটা আমাদের কাজে লাগে, স্টপিং সাইড ডিস্টেন্স বের করতে কাজে লাগে। তারপর ডিরেকশনাল সাইড ডিস্টেন্স। ডিরেকশনাল সাইড ডিস্টেন্স বলতে হচ্ছে, ধরেন সামনে একটা স্কুল আছে, হ্যাঁ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে এখানে একটা স্কুল আছে, আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। তো ওই স্কুলের আগে দেখা যায় এখানে একটা ছোট একটা কি থাকে, একটা সাইনবোর্ড থাকে, এবং যেখানে লেখা থাকে যে সামনে স্কুল। হ্যাঁ। তো এই যে এই ব্যাপারগুলো যে এই ডিরেকশন সাইড ডিস্টেন্স হচ্ছে, ধরেন এটা কত দূর আগে দিতে হবে, স্কুলে কতটুকু আগে দিতে হবে, কিংবা হচ্ছে আপনি, তো এই টাইপ ম্যাথ গুলো করা আর কি। তারপর পিএসডি, পাসিং সাইড ডিস্টেন্স বা ওএসডি বলে আর কি এটাকে। তো এইগুলো হচ্ছে, এই 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 টপিক গুলো হচ্ছে কমন টপিক আর কি। হ্যাঁ, এসএসডি, তারপর ডিরেকশন সাইড ডিস্টেন্স, পিএসডি, এগুলো কমন টপিক। এগুলো এই রিলেটেড ম্যাথ গুলো ভালোভাবে করবেন, এবং বিশেষ করে এটা থিওরিটা একটু দেখবেন, তাহলে হচ্ছে ম্যাথ গুলো ভুল হবে না। আর আর আরেকটা পার্ট হচ্ছে কি, ও স্পট স্পিড টেস্ট। তো স্পট স্পিড টেস্ট, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ আছে, এরপর পেস আছে, সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন অ্যাভারেজ স্পট স্পিড আছে, তারপর ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্যানশন ফ্যাক্টর। হ্যাঁ, যেমন হচ্ছে এইচইএফ, আওয়ারলি এক্সপ্যানশন ফ্যাক্টর, তারপর মান্থলি এক্সপ্যানশন ফ্যাক্টর আছে, ডেইলি এক্সপ্যানশন ফ্যাক্টর আছে। হ্যাঁ, এই জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখা। আর এই স্পট স্পিড টেস্ট যে পার্টটা আছে, এই রিলেটেড ম্যাথ করা। হ্যাঁ, এটা ম্যাথ করা। আর এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ, এই কার্ভটা ভালোভাবে বোঝা আর কি, বুঝে রাখা। হ্যাঁ, এবং এই কার্ভটা কিভাবে ড্র করতে হয়, মানে এটা ড্রয়িংটা একটু শেখা আর কি। আর সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন অ্যাভারেজ স্পট স্পিড, এই যে এটা হচ্ছে কি, ওই যে আপনার, আমরা এরকম একটা ফর্মুলা দেখি না, ওই যে স্ট্যান্ডার্ড ডেফিশন দিয়ে, এই স্ট্যান্ডার্ড ডেফিশন বের করতে হয় এভাবে, এই যে আপনার U1 স্কোয়ার ডিভাইডেড বাই N1 প্লাস হচ্ছে U2 স্কোয়ার ডিভাইডেড বাই N2, এভাবে। হ্যাঁ, এভাবে ক্যালকুলেট করতে হয় আর কি। তো ওইটা আর কি। তো এখানে আমাদের ওই রিলেটেড যে ম্যাথটা আছে, সেটা করা আর কি। তারপর ইয়েলো ইন্টারভাল, রেড ইন্টারভাল, এটা মূলত হচ্ছে আমাদের ওই যে ইন্টারসেকশন কন্ট্রোলের যে পার্ট আছে, সেখানে একটা ম্যাথ আর কি। তো এটা ভালোভাবে দেখা। তারপর হচ্ছে এখানে কিছু ডেফিনেশন আছে, যেমন পিক আওয়ারলি ফ্যাক্টর, তারপর ডিজাইন আওয়ারলি ভলিউম, এভারেজ ডেইলি ট্রাফিক, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। হ্যাঁ, তো এই জিনিসগুলা, এই টার্ম গুলো ভালোভাবে, আমি বলবো যে সংজ্ঞাগুলো মুখস্থ রাখা, মুখস্থ বলতে বোঝা আর কি। আর এই রিলেটেড কিছু ম্যাথও আছে, ম্যাথগুলো জানা, ম্যাথগুলো শেখা আর কি। ম্যাথগুলো যদিও বা ছোট, কিন্তু ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সিগন্যাল টাইমিং। সিগন্যাল টাইমিং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে জানা। এবং এখানে আমি বলবো আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হাইওয়ে ক্যাপাসিটি মেথড, যেটা দিয়ে এখন পর্যন্ত ম্যাথ আসে নাই, কিন্তু কোনো না কোনো একটা পরীক্ষায় ম্যাথ দিতে পারে হাইওয়ে ক্যাপাসিটি মেথড দিয়ে। তো এই হাইওয়ে ক্যাপাসিটি মেথড, বা এটাকে এইচসিএম মেথডও বলে আর কি সংক্ষেপে। এটা, এই রিলেটেড ম্যাথ গুলো ভালোভাবে দেখা। এখানে কিছু থিওরি আছে, এক্সেস ভার্সেস মুভমেন্ট গ্রাফ, তারপর ট্রান্সপোর্টেশন ল্যান্ড ইউজ সাইকেল, বেসিক ট্রান্সপোর্টেশন এলিমেন্টস, এগুলো, এই গ্রাফ গুলো এবং এই থিওরি গুলো একটু মানে মনে রাখা আর কি। তারপর ট্রান্সপোর্টেশন আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইএসএল এবং পেভমেন্ট ডিজাইন। তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ইএসএল। এটা এটা যে কোনো পরীক্ষায়, শুধু বুয়েট প্যাটার্ন না, যে কোনো পরীক্ষা, প্যাটার্ন পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট। পেভমেন্ট ডিজাইন, পেমেন্ট ডিজাইনের মধ্যে আমরা মূলত ওই যে ফ্লেক্সিবল পেমেন্টের যে পার্টটা আছে, স্ট্রাকচারাল নাম্বার ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, তারপর ওইটা দিয়ে হচ্ছে থিকনেস বের করতে হয় আর কি। তো বিভিন্ন লেয়ারের থিকনেস বা ডেপথ বের করতে হয়। তো এই পার্ট, এই ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আমরা মূলত হচ্ছে গার্বারে বইতেও পাবো, অথবা আমরা যদি চাই তাহলে বইটার ডক্টর শামসুল হক স্যারের আমরা যে স্লাইডটা আছে এটাতেও পাবো আর কি। তো স্যার স্লাইডটা নেটেও পাওয়া যায়, সার্চ দিলেই পাওয়া যাবে আর কি। তো ওই ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করা, এটা যদিও বা অলরেডি 2বার আসছে বুয়েটের পরীক্ষায়।
এরপর হচ্ছে RMVMT, তারপর RMEV, এটা হচ্ছে রেট রেট অফ মিলিয়ন ভেহিকেল মাইলস ট্রাভেলস। হ্যাঁ, তারপর হচ্ছে RMEV, তারপর হচ্ছে ক্র্যাশ রেট ক্যালকুলেশন। এই টাইপ একটা ম্যাথ আছে, একটা না দুইটা ম্যাথ আছে আর কি। এটা একবার বোর্ড খুব সম্ভবত পরীক্ষায় DMTCL একটা পরীক্ষা আসছিল, DMTCL। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লজিক মডেল। গ্র্যাভিটি মডেলটা জাস্ট হচ্ছে আমাদের এমনি মানে থিওরিটা মুখস্থ রাখলেই হবে, কিন্তু লজিক মডেল দিয়ে ম্যাথ করতে হবে। আর ট্রান্সপোর্টেশন ল্যাবের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলারিটি নাম্বার বের করা, সিবিআরটা খুবই ইম্পর্টেন্ট। সিবিআর এর হচ্ছে বিশেষ করে আমাদের গ্রাফ রিলেটেড ম্যাথ, কিংবা হচ্ছে সিবিআর এর এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করা লাগে অনেক সময়। তো মানে সিবিআর রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করা। 10% ফাইনেস টেস্ট, তারপর ফ্ল্যাশ পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে জাস্ট একটু ধারণা রাখা। আর মার্শাল মিক্স ডিজাইন যে ইয়েটা আছে, টেস্ট যেটা আছে, এইটা হচ্ছে গ্রাফ যেটা আছে এটা মুখস্থ রাখা। গ্রাফ, 6টা গ্রাফ আছে, 6টা গ্রাফই খুব ভালোভাবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে মুখস্থ রাখা আর কি। কমন ডিস্ট্রেস ইন পেভমেন্ট, পেভমেন্টে কি ধরনের ডিস্ট্রেস, অর্থাৎ কি ধরনের আমাদের আমরা যদি বলি এটাকে ফল্ট, বা ধরেন ওই রাস্তায় কি কি ক্ষতি হতে পারে আর কি, সেগুলো। তারপর ইন্টারসেকশন, ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে এগুলো জাস্ট চিত্র চিত্র শেখা। আর পেভমেন্ট ডিস্ট্রেস সম্পর্কে ছোট ছোট একটু মানে জাস্ট বর্ণনা শিখে রাখা আর কি। রোড সাইন গুলো একটু চিত্রগুলো শিখে রাখা। পার্কিং মেথড, কয়টা পার্কিং মেথড আছে, এবং এগুলো একটু ডিফারেন্স গুলো জেনে রাখা আর কি। তারপর এনভায়রনমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট আমরা তো জানি, সিওডি বিওডি। এরপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিকলিং ফিল্টার মেথড, আর একটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্ল্যাশ প্রসেস। তো ট্রিকলিং ফিল্টার রিলেটেড ম্যাথ আসতে পারে পরীক্ষায়, এটা একটা ম্যাথ আছে। এরপর হচ্ছে ফুড টু মাইক্রো অর্গানিজম রেশিও, এইটা একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে, যদিও বা এটা BCS মানে প্রায় আসে আর কি, এই রিলেটেড ম্যাথ। তারপর ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড আছে 3টা, ফ্লোকুলেশন পন্ড, তারপর হচ্ছে ম্যাচুরেশন পন্ড, ফ্যাকাল্টেটিভ পন্ড। তো এই পন্ড গুলো এইখানে আমরা যদি দেখি যে এই পন্ড গুলো রিলেটেড কিছু ম্যাথও আছে আর কি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল কিছু ইয়ে আছে, ইন্টারপ্রিটেশন, এগুলো শেখা। এখান থেকে ম্যাথ দিতে পারে। সিম্বায়োসিস বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড অ্যালজি, অ্যালজি এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে সম্পর্ক সেটা শেখা আর কি। ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড মেটাবলিজম, ব্যাকটেরিয়াল গ্রোথের একটা কার্ভ আছে এবং মেটাবলিজমের একটা ডায়াগ্রাম আছে। এই দুটা জিনিস শেখা ভালোভাবে। তারপর অল টাইপস অফ অ্যালকালিনিটি, হার্ডনেস, টিডিএস, অ্যাসিডিটি, টার্বিডিটি, এগুলো হচ্ছে ম্যাথ করা। এখানে যতগুলো পার্ট লিখছি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকালিনিটি, হার্ডনেস, তারপর টার্বিডিটি, খুব ইম্পর্টেন্ট। এই 3টা টপিক মানে ম্যাথ করা আর কি। এগুলো করতে হবে, বাট এই 3টা বেশি ইম্পর্টেন্ট। তারপর ফায়ার ডিমান্ড খুবই সহজ একটা টপিক, এটা শেখা আর কি। পপুলেশন কাউন্ট, বিভিন্ন রকম মেথড আছে আর কি। তার মধ্যে একটা মেথড শিখলেই হবে। আর হচ্ছে আমাদের আরেকটা কি, এই যে এখানে ক্লোরিন ডিমান্ড বের করা, ব্লিচিং পাউডার রিকোয়ারমেন্ট আছে, এই ক্লোরিন ডিমান্ডের সাথে এটা রিলেটেড। তারপর সালফার ডাই অক্সাইড এমিশনের রিলেটেড ম্যাথ, কোল কনজাম্পশন রিলেটেড ম্যাথ। এরপর আসা যাক সারফেস ওভারফ্লো রেট রিলেটেড ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, SOR বলে এটাকে। তারপর সেডিমেন্টেশন ট্যাঙ্ক রিলেটেড ম্যাথ, অর্থাৎ সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করতে বলে আর কি অনেক সময়। তারপর স্যানিটারি টয়লেট ডিজাইন, স্যানিটারি টয়লেট ডিজাইন বা এটাকে সেটু, SATO, সেটু, সেটু টয়লেটও বলা হয় আর কি, স্যানিটারি টয়লেট। তো আহ, এইটা আমরা ওই যে এটা আসলে অনেক সময় ওই যে মিনারাজোর কার্টুন কথা মনে পড়ে যায়। তো ওই দৈত্যকে বলে যে আহ, মানে তোমার 3টা ইচ্ছার কথা যখন বলে তখন একটা ওই যে টয়লেট বানায় দিতে বলে আর কি। তো মানে ব্যাপারটা ওইরকম। তো ওই স্যানিটারি টয়লেটে কিন্তু আসলে এটা ওটা ডিজাইন করা। তো ইকোনমিক ট্যাঙ্ক ডিজাইন হচ্ছে এটা আমাদের আমরা তো বিভিন্ন রকম, এই যে যেমন সেডিমেন্টেশন ট্যাঙ্ক আমি এখানে বললাম, কিংবা আমি যে কোনো একটা ওয়াটার ট্যাঙ্ক
ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমি একটা ডিজাইন করব। তো সেই ডিজাইনটা যেন ইকোনমিক হয়, তো সেটা কিভাবে আমাদের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হবে সেটা শেখা আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যদিও এখান থেকে কখনো প্রশ্ন এখন পর্যন্ত হয় নাই, কিন্তু কোনো না কোনো একটা পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে। হ্যাঁ, আবারও বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপর ওয়াটার সাপ্লাই সিস্টেম, এটা তো অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা সবাই জানি। ওয়াটার সাপ্লাই সিস্টেমের মধ্যে এটা হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের হচ্ছে আমাদের অবজেক্টিভ গুলা কি কি, তারপর হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের এলিমেন্ট গুলো কি কি, তারপর এলিমেন্ট গুলো রিলেটেড একটা ডায়াগ্রাম শিখতে হবে। প্লাস হচ্ছে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই সিস্টেমে আমরা জানি যে ওয়াটারটাকে ট্রিট ট্রিট করতে হয়। হ্যাঁ, আমরা যদি রিভার ওয়াটারই হচ্ছে প্যালাটেবল করতে চাই, তাহলে এটাকে কি করতে হবে? ট্রিট করতে হবে। তো ওই ট্রিটমেন্ট প্রসেসটা কি, তো এগুলো সম্পর্কে ধারণা রাখা। তারপর আরসিসি, আরসিসি তো এখানে আসলে বলার কিছুই নাই, এটা আমরা সবাই জানি আরসিসি কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। তো আমি একটা টপিক একটু ফোকাস করব, বাকিগুলো আপনারা সবাই জানেন। আমি জাস্ট একটা টপিক বলবো, সেটা হচ্ছে যে আপনারা, আমি আমার এই মানে একাডেমিটা আমি রান করতেছি 2022 সালের শেষের দিক থেকে। তো তখন থেকেই দেখবেন যে এই এই টপিকটা আমি তখন থেকেই পড়াচ্ছি। এই যে বিম এন্ড কলাম সেকশন ক্র্যাক আনক্র্যাক যে পার্টটা আছে, তো এবং তখন থেকে আমি বলে আসতেছি যে এইখান থেকে একটা প্রশ্ন দিবেই দিবে কোনো না কোনো পরীক্ষা, এবং এটা দেওয়ার মতোই আর কি। এবং দেখেন রিসেন্ট একটা পরীক্ষা এখান থেকে একটা ম্যাথ আসছে। ওই যে এলজিডি এর পরীক্ষার কয়েকদিন আগে যে একটা পরীক্ষা হইলো কি যেন, ওইখানে একটা ম্যাথ আসছে, এবং আমার মনে হয় যে এই ম্যাথটা অনেকের কাছেই নতুন লাগছে আর কি ওই সময়। হ্যাঁ, বাট আমি কিন্তু এবং আমি আমার ক্লাসে কুইজে ওই ম্যাথটা দিতাম আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, তো এইখান থেকে কোশ্চেন হবেই, এবং নেক্সট টাইমে এখান থেকে কোশ্চেন হবে, এবং এখান থেকে আরো অনেক জটিল জটিল কোশ্চেন বানানো যায়। তো আমি এই টপিকটাই এই জন্য মূলত বেশি ফোকাস দিয়ে বললাম। বাকিগুলো তো আমরা সবাই জানি, সিঙ্গেল রেইনফোর্সড বিম, তারপর হচ্ছে ডাবল রেইনফোর্সড বিম, টি বিম, স্ল্যাব। হ্যাঁ, তারপর কলাম ডিজাইন, কলাম স্ট্রেস ডিউ টু কম্প্রেসিভ লোড, এগুলো আমরা সবাই জানি। বাট এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা একটু ফোকাস দেওয়া আর কি। এরপরে আসা যাক আমরা ফ্লুইড মেকানিক্সে চলে যাই। ফ্লুইড মেকানিক্সে ক্যাপিলারিটি, সারফেস টেনশন, এগুলো ক্যালকুলেশন শিখতে হবে, এবং এগুলো থিওরি শিখতে হবে। আমরা যদি ইন্টারমিডিয়েটে করে আসছি, কিন্তু তারপরও এই জিনিসটা আবার আমাদেরকে শিখতে হবে আর কি, এবং খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এই রিলেটেড ম্যাথ কিন্তু আসতে পারে। যদিও বা সারফেস টেনশন রিলেটেড ম্যাথ মানে ক্যাপিলারিটি এবং সারফেস টেনশন এই দুটাকে মার্জ করে আর কি একটা ম্যাথ, ভালো ম্যাথ বানানো যায় আর কি। এবং আমার নোটেও আপনারা যদি দেখে থাকেন এখানে, বইটা টার্ম ফাইনাল থেকে সলভ করা এবং ক্লাস লেকচার থেকে সলভ করা কিছু ম্যাথ ইনক্লুড করে দেওয়া আছে আর কি। তো আশা করি এগুলো নোট যাদের কাছে আছে তারা এগুলো দেখলে হবে, আর যাদের কাছে নাই তারা হচ্ছে ফ্রাঞ্জিনি এবং বানসালের বইটা ভালো করে পড়বেন। হ্যাঁ, বিশেষ করে ফ্রাঞ্জিনির বইটা, এই একটা বই এনাফ। তারপরে হচ্ছে কেউ চাইলে বানসালের বইটা পড়তে পারে। এরপর হচ্ছে নিউটনস ভিসকাস ফর্মুলা, এটারই অংশ আর কি। টার্মিনাল ভেলোসিটি, রেনল্ডস নাম্বার, ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো। হ্যাঁ, এগুলো জাস্ট বেসিক আর কি। হ্যাঁ, এরপরে আসেন গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে যে বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন রিলেটেড ম্যাথ, মানে আপনি যতদিন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বেন, আহ, যদি, তো এটা আপনার পিছু ছাড়বে না আর কি, বার্নৌলিস ইকুয়েশন। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে এটা দিয়ে রিলেটেড মানে বিভিন্ন ভাবে ম্যাথ বানানো যায়, তাই না? এটা ওই যে আপনার ট্যাঙ্ক বের করে এখানে বিভিন্ন পাইপ দিয়ে, হ্যাঁ, এভাবে আঁকা বাঁকা করে বিভিন্ন জায়গায় নিয়ে যে, তারপর এর মধ্যে ফ্রিকশন লস হবে, মানে বহুভাবে ম্যাথ বানানো যায় আর কি এই বার্নৌলিস ইকুয়েশন দিয়ে। কাজে এটা তো ইম্পর্টেন্ট একটা টপিক। পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি, এই পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি যে পার্টটা আছে এটা আমি একটু অ্যাড করি। পাওয়ার বলতে এখানে হচ্ছে আমাদের ওই যে এখানে আমাদের দেখা যায় কোনো একটা ইয়ে থেকে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে হয়তো আমি পানি ওপরের দিকে উঠাচ্ছি, পানি ওপরে আমি ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে উঠাচ্ছি। তো সেক্ষেত্রে আমার যে পাম্প ইউজ করতেছি, এই পাম্পের যে পাওয়ার এবং এফিসিয়েন্সি এগুলো হয়তো বের করতে দেয় অনেক সময়। বা আমি পাশাপাশি দুইটা বিল্ডিং এ উঠাবো, তো সেক্ষেত্রে কোনটার জন্য পাওয়ার কনজাম্পশন বেশি হবে বা কোনটার জন্য কম হবে। তো
মানে বিভিন্ন রকম ক্যালকুলেশন এখান থেকে দিতে পারে। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা দেখছি যে ইদানিং কিন্তু এই পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি থেকেও বেশ মানে জটিল জটিল কোশ্চেন আসতেছে আর কি। হ্যাঁ, ম্যানোমিটার, তারপর হচ্ছে পিজোমিটার, পিটোটিউব, এগুলো এগুলো কি জিনিস? ম্যানোমিটার কি, এটা কি কাজে লাগে? পিজোমিটার কি, এটা কি কাজে লাগে? পিটোটিউব কি, এটা কি কাজে লাগে? প্রথমে আগে এগুলো শিখতে হবে, এই জিনিসগুলো আগে জানতে হবে, তারপর এই রিলেটেড ম্যাথ গুলো করতে হবে। তো এগুলো হচ্ছে ভালোভাবে জানা। হ্যাঁ, তো পিটো টিউব দিয়ে যেমন কি করা হয়, ভেলোসিটি হেড কিন্তু মেজার করা যায়, তাই না? ভেলোসিটি হেডও মেজার করা যায়, এবং এটার সাথে এটা পিটো টিউব দিয়ে আমরা জানি যে একই সাথে ভেলোসিটি হেড প্লাস হচ্ছে এর মধ্যে প্রেসার হেডও থাকে। আর পিজোমেট্রিক হেডটা দিয়ে কি করা হয়, এটার মধ্যে শুধুমাত্র প্রেসার হেডটাই থাকে আর কি, বা স্ট্যাটিক হেড আমি বলতে পারি। মানে হচ্ছে প্রেসার প্লাস হচ্ছে আমাদের এলিভেশন হেড যেটা। ম্যানোমিটার দিয়ে হাই প্রেসার মেজার করা যায়, এটা আমরা জানি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রথমে আগে বেসিকটা জানতে হবে যে কোনটা কি কাজে লাগে, তারপর না আমি ম্যাথ করব। এরপর আসেন স্ট্যাগনেশন প্রেসার। স্ট্যাগনেশন প্রেসার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। স্ট্যাগনেশন প্রেসার মানে হচ্ছে মানে হচ্ছে, এটা সহজ কথায় যদি আমি বলি, ধরেন পানি কোনো জায়গায় থেমে আছে, সেই জায়গায় এই এই কন্ডিশনে প্রেসারটা কত। কোনো জায়গায় থেমে আছে মানে কি, থেমে থাকা মানে হচ্ছে তার ভেলোসিটিটা জিরো। মানে এমন একটা জায়গায় এই প্রেসারটা বের করতে হয় যেখানে ভেলোসিটিটা জিরো থাকে, ওয়াটার ভেলোসিটি। তো এটা মূলত কোথায় থাকে, যে পিটো টিউবের মাথায় এটা বের করা যায়। এই পিটো টিউবটা যখন আমি ইনসার্ট করি, পিটো টিউবের মধ্যে প্রথমে পানি ঢোকে, ঢোকে একটা কি হয়, নির্দিষ্ট উচ্চতায় উঠে, এরপর কিন্তু পানিটা আর ওঠে না, এখানে আটকে থাকে। এদিকে ফ্লো হতেই থাকে কিন্তু এখানে পানিটা আটকে থাকে, অর্থাৎ এর মধ্যে তো আর পানি ঢুকতেছে না, তাই না? আর ঢুকলে তো এটা পানি আরো বাড়তেই থাকতো, এখানে উপরে উঠতেই থাকতো আর কি। তো যেহেতু আর ঢোকে না, মানে এই জায়গায় ভেলোসিটিটা জিরো, ওয়াটারের ভেলোসিটি ভি ইকুয়ালস টু জিরো। তো এই অবস্থায় এখানে যে প্রেসারটা এই পয়েন্টে, সেটাকে বলা হয় স্ট্যাগনেশন প্রেসার। তো এই সমস্ত বিষয়গুলো রিলেটেড, এই যে বার্নৌলিস ইকুয়েশন বললাম, তারপর পিটো টিউব, পিজোমিটার, স্ট্যাগনেশন প্রেসার। হ্যাঁ, এগুলো এগুলো সবগুলোর ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এইচজিএল আর একটা হচ্ছে ইজিএল, হাইড্রোলিক গ্রেড লাইন আর এক্সিস্টিং এনার্জি গ্রেড লাইন। এটা হচ্ছে মূলত বার্নৌলিস ইকুয়েশন থেকে পাওয়া যায়। বাট আমাদের এই পিটো টিউবের ক্ষেত্রে আগাইতে বলতে পারে, পিজোমিটারের ক্ষেত্রে আগাইতে বলতে পারে। হুম, বা আমাদের যেখানে ম্যাথ দিল সেই ম্যাথ দিয়ে ওইটার জন্য আমাদের এই দুইটা লাইন আগাইতে বললো আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ, আমি এখানে যে টপিক গুলোর কথা বললাম প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো কোনো কিছুই নাই। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স, এটাও তো আমরা জানি কি জিনিস। এফ ইকুয়ালস টু গামা, গামা এ ইন্টু এইচ সি আর কি। তারপর সেন্টার অফ প্রেসার বের করা, রেজাল্টেন্ট ফোর্স ডিউ টু চেঞ্জ ইন মোমেন্টাম। এটা তো হচ্ছে ওই যে আমাদের সামেশন অফ এফ ইকুয়ালস হচ্ছে রো কিউ ইন্টু ভি বা ডেল্টা ভি, এই ফর্মুলাটা। তো সামেশন অফ এফ এর মধ্যে অনেকগুলো ফোর্স আছে। তো এরপর হচ্ছে পাইপ ফ্লো, ফ্রিকশন ফর্মুলা। দেখেন, পাইপ ফ্লো একটা, আর একটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। হ্যাঁ, দুইটা কিন্তু দুই ধরনের। তো ফ্রিকশন ফর্মুলা হচ্ছে ওই যে এইচ ইকুয়ালস টু হচ্ছে এফ এল ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 জিডি। এটা আবার ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো যখন হবে, দুইটার ক্ষেত্রে ফর্মুলা ইউজ করা যায়, কিন্তু ল্যামিনারের জন্য স্পেসিফিক ভাবে এফ এর ভ্যালু বের করা যায়। তো কিভাবে বের করা যায় এটা, ফ্রিকশন ফর্মুলাটা কিভাবে কাজ করে, আবার ফ্রিকশন ফর্মুলার আমরা দেখবো যে এটার একটা জেনারেলাইজড ফর্মুলা আছে, সেটা কিভাবে কাজ করে, শিয়ার স্ট্রেস ভ্যারিয়েশন আছে, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এগুলো রিলেটেড কিন্তু কখনো ম্যাথ আসেনি বইতে, কিন্তু এটা কিন্তু ক্লাস লেকচারে পড়ানো হয় এই জিনিসগুলা। শিয়ার স্ট্রেস ভ্যারিয়েশন, তারপর ভেলোসিটি প্রোফাইল এন্ড অ্যাভারেজ ম্যাক্সিমাম ভেলোসিটি ক্যালকুলেশন, এই জিনিসগুলো কিন্তু ক্লাস লেকচারে পড়ানো হয়, কিন্তু এখন পর্যন্ত ম্যাথ দেয়নি। তো হঠাৎ করে কোনো না কোনো একটা পরীক্ষায় যখন ম্যাথ দিয়ে দিবে, সবাই মাথায় হাত দিয়ে বলবে হায় হায়, এটা কোত্থেকে আসলো। কিন্তু এগুলা কিন্তু খুবই কমন টপিক। অ্যাটলিস্ট মানে আমি এগুলা হচ্ছে মানে অনেক আগে থেকেই আমার নোটের মধ্যে এগুলা সেই শুরু থেকে দিয়ে রাখছি, এবং শুরু থেকে আমি ক্লাসে এই জিনিসগুলো পড়াইছি আর কি। আমার রেকর্ডেড ক্লাসগুলো যাদের কাছে আছে তারা অবশ্যই দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু পড়ানো আছে, এবং আমি যে কুইজ গুলা নেই, যে পরীক্ষাগুলো নেই, সেগুলোতেও কিন্তু আমি ম্যাথ গুলো দিই আর কি। তো তো এটা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা, কারণ এগুলো কিন্তু আননোন টপিক, এগুলো এখনো প্রশ্ন হয়নি। তো দেখা গেল সামনে পানি নন বোর্ড পরীক্ষা এটা দিয়ে দিছে, তো তখন যেন মাথায় হাত না হয়, মাথায় হাত না দিতে হয় আর কি। এটা, তারপর হচ্ছে, এটা গেল ফ্লুইড মেকানিক্স। এরপর হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো আসে। ওপেন চ্যানেল ফ্লো তো কি বলবো, এটা তো সব পড়তে হবে। হ্যাঁ, এ টু জেড সব পড়তে হবে।
তো এখানে আসলে ওইভাবে স্পেসিফিক ভাবে বলার মতো কিছু নেই, তবে আমি দুই একটা জিনিস বলবো যেটা আসলে আহ দুই একটা জিনিস একটু ইয়েভাবে বলবো, যেমন আমাদের এই যে আমাদের যে ফ্লো প্রোফাইল যেগুলো আঁকানো আছে আর কি, এগুলো কিছু শেখা আর কি। হ্যাঁ, এই কিছু কয়েকটা ফ্লো প্রোফাইল আঁকানো শিখতে হবে। 13টা ফ্লো প্রোফাইল আছে আর কি, এগুলো বেসিকটা জানতে হবে। আর এখানে আমাদের এই যে ভন কারম্যান ইকুয়েশন যেটা আছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের, এই ইকুয়েশনটা দিয়ে ম্যাথ পরীক্ষা আসতে পারে, এটা ভালোভাবে শেখা। আরেকটা ম্যাথ পরীক্ষা আসতে পারে এই যে এইটাও কিন্তু বইটা ক্লাস লেকচারে পড়ানো হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ওয়েভ সেলানিটি বের করা আর কি। তো এইটাও পরীক্ষায় আসতে পারে, এটা যদিও বা এখন পর্যন্ত আসে নাই, কোনো কোনো একটা পরীক্ষায় দিয়ে দিবে। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে হাইড্রোলিক হাইড্রোলিক জাম্প ইনক্লাইন বেড, যেটা হরাইজন্টাল বেডটা তো সবাই পারি, ইনক্লাইন বেডেরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ঢাকা ওয়াসার পরীক্ষাতেও আসছিল, যদিও বা বুয়েটে আসছিল আর কি, কিন্তু আবার দিতে পারে কোনো না কোনো পরীক্ষায়। এটা আমি একটা ম্যাথের কথাই বলবো আর কি। এটা হচ্ছে আমাদের হালিম স্যারের বইতে একটা ম্যাথ আছে এক্সাম্পলে, ওই একটা ম্যাথ করলেই এনাফ। হ্যাঁ, ওই ম্যাথটা ক্লাস লেকচারও করানো হয়েছে আর কি। তো এইটা, এরপরে হচ্ছে আমাদের বাকিগুলো তো ইম্পর্টেন্টই আর কি, বাকিগুলা ওইভাবে আর না বললাম, এগুলো আপনারা সবাই জানেন। তো তো এরপরে আসা যাক আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে ইরিগেশন। ইরিগেশন আমি বেশ কিছু নতুন টপিকের কথা বলবো। দেখেন, কমন টপিক যেগুলো আপনারা সবাই জানেন, ওগুলো থেকে তো কোশ্চেন আসেই, ওগুলো তো প্র্যাকটিস করবেনই। নতুন যে টপিক গুলো আমি বলতেছি, এটা হচ্ছে প্রথমে ওয়াটার কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি অফ ওয়াটার অ্যাকর্ডিং টু ইসি অ্যান্ড এসএআর ভ্যালুস। এইটা মানে পানির কোয়ালিটি আপনি কিভাবে ইসি ভ্যালু এবং এসএআর ভ্যালু দিয়ে ডিটারমিন করবেন, এটা আপনাকে শেখা। এটা ম্যাথ করে বের করা যায়, এবং হচ্ছে কিছু ভ্যালু রেঞ্জ আছে, রেঞ্জ গুলো মুখস্থ রাখার। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিচিং রিকোয়ারমেন্ট। লিচিং রিকোয়ারমেন্ট থেকে এমন জটিল জটিল ম্যাথ বানানো যায় যে এই ম্যাথটা আপনার দেখা গেল পরীক্ষার হলে দিলে ওই একটা ম্যাথ নিয়ে ভাবতেই চলে যাবে, বাকিগুলো আর সময় পাওয়া যাবে না। তো এইখান থেকে জটিল ম্যাথ পরীক্ষায় দিতে পারে। তো কাজে লিচিং রিকোয়ারমেন্ট রিলেটেড যত রকম ম্যাথ পসিবল, হ্যাঁ, সহজ জটিল যা আছে সব প্র্যাকটিস করা। তারপর রিকোয়ার্ড টাইম টু ইরিগেট বর্ডার ফ্লাডিং, এটা খুবই মানে সহজ একটা টপিক, বাট একটা ম্যাথ করলেই এনাফ, এটা ইম্পর্টেন্ট আর কি। এটা হ্যাঁ, এটা প্র্যাকটিস করা। তারপর হচ্ছে কনজাম্পটিভ ইউজ, জিআইআর, এফআইআর, এগুলো তো কমন টপিক আর কি। ইরিগেশন এফিসিয়েন্সি, ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, ডেপথ, ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন অন দ্য বেসিস অফ ময়েশ্চারাইজিং কন্টেন্ট, এগুলো এগুলো তো কমন টপিক, এই জন্য এগুলো ডিটেলস বললাম না। ডিউটি ডেল্টা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে রিলেটিভ হিউমিডিটি, দেখেন এই টপিকটাও থেকেও কিন্তু কোশ্চেন হয় নাই, কিন্তু এটা কিন্তু কোশ্চেন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মানে একটা ম্যাথ যে কোনো সময় পরীক্ষা দিতে পারে। তো এটাও ক্লাস লেকচারে পড়ানো হয়। এবং এবং আমি আরেকটা বিষয় অ্যাড করি, আমি একটু আগে যেটা বলছি যে আমি আমার ক্লাসে এই জিনিসগুলো পড়াইছি আর কি, এবং আমার নোটের মধ্যেও, লেকচার নোটের মধ্যেও এই এই টপিক গুলো কিন্তু আছে, এই টপিক রিলেটেড ম্যাথ গুলো আছে আর কি। তো এটা ভালোভাবে দেখা, তারপর অপটিমাম ইউটিলাইজেশন ইরিগেশন ওয়াটার যে গ্রাফটা আছে, এটা কিভাবে ড্র করতে হয় এটা শেখা। টাইম অফ কনসেন্ট্রেশন, এই যে টাইম অফ কনসেন্ট্রেশন রিলেটেড ম্যাথ কিন্তু ইদানিং বেশ আসতেছে। হ্যাঁ, এটার সাথে টাইম অফ কনসেন্ট্রেশনের মধ্যে রেইনফল ইন্টেন্সিটি আছে, রান অফ কোফিশিয়েন্ট আছে, এই একটা টপিকের মধ্যে তিনটাই আছে। তো এগুলো ভালোভাবে দেখা। এছাড়াও রান অফ কোফিশিয়েন্ট রিলেটেড আরো ম্যাথ আছে আর কি, ওগুলো প্র্যাকটিস করার। তারপর হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে, টার্ম গুলো হচ্ছে এগুলো কি জিনিস, ডেফিনেশনটা শিখে রাখা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক এখানে আমি বলবো, অ্যাভারেজ রেইনফল ক্যালকুলেশন, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ দিতে পারে, এটাও নতুন টপিক।
পরীক্ষার খাতায় দেখে মনে হতে পারে হায় হায় এখান থেকে ম্যাথ আসছে, এটা তো কখনো করিনি, এমনটা যেন মনে না হয়। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এভারেজ রেইনফল ক্যালকুলেশন। এটা কয়েকটা মেথড আছে, থিসন পলিগন মেথড আছে, তারপর হচ্ছে আইসোহাইটাল মেথড আছে, হ্যাঁ অনেকগুলো মেথড আছে। তো সবগুলো শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলতেছি এখান থেকে কিন্তু ম্যাথ দিতে পারে। তো এটা তারপর ফ্রিকোয়েন্সি অফ পয়েন্ট রেইনফল, এটা তো আমরা, এটা কমন টপিক, এটা আগে থেকে আমরা সবাই পড়ি আর কি, যারা চাকরি প্রিপারেশন নেই। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা জানি গাম্বেলস ডিস্ট্রিবিউশন মেথড। তো গাম্বেলস ডিস্ট্রিবিউশন মেথড, আর একটা হচ্ছে মুস্কিংগাম মেথড আছে। দুইটা মেথড, দুইটা মেথডই শিখে রাখা, এই যে মুস্কিংগাম মেথড আর কি। তো মুস্কিংগাম মেথডটা মূলত হচ্ছে ফ্ল্যাট রুটিং, মানে ফ্ল্যাট রুটিং বলতে এটা একটা গ্রাফ ড্র করতে ব্যবহার করা হয় আর কি। এরপর আসেন ফাই ইন্ডেক্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইরিগেশন হাইড্রোলজি। ফাই ইন্ডেক্স, তার সাথে ডাব্লু ইন্ডেক্স, এটা যদিও বা ছোট টপিক, ফাই ইন্ডেক্সটা বেশি ইম্পর্টেন্ট। ফাই ইন্ডেক্স, ইনফিল্ট্রেশন, ডাব্লু ইন্ডেক্স, এগুলো ম্যাথ শেখা। তারপর ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ, এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। বিশেষ করে দেখা গেল হয়তো আপনার 3-4টা ডেটা দিয়ে আপনাকে এগুলো কনভার্ট করতে বললো, হয়তো আপনার আছে হচ্ছে 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, আপনাকে বানাইতে বললো হচ্ছে 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, অথবা 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ আছে, আপনাকে বানাইতে বললো 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। তারপর ট্রাকটিভ ফোর্স, ট্রাকটিভ ফোর্সটা বলতে কি, ওই যে আমাদের স্কাউরিং যে হয়, বটম বটম স্কাউরিং হয় বা রিভার বেড স্কাউরিং হয়, সেক্ষেত্রে আমাদের ট্রাকটিভ ফোর্স ক্যালকুলেট করতে হয়, তো সেটা শেখা আর কি। তারপর হচ্ছে আমাদের ক্যানেল ডিজাইনে আসেন। ক্যানেল ডিজাইন হচ্ছে আমাদের লেসিস ডিজাইন মডেল আছে, তারপর হচ্ছে লাইন চ্যানেল আছে, লাইন চ্যানেল কিভাবে ডিজাইন করতে হয়, তারপর ব্যালেন্স, এটা কি জিনিস, তারপর ব্যালেন্সিং ডেপথ ক্যালকুলেশন। ব্যালেন্সিং ডেপথ বলতে ওই যে আমাদের যখন বড় পিট খনন করতে হয়, কিংবা হচ্ছে আমাদের এমব্যাঙ্কমেন্ট যখন আমরা ইয়ে করি, বা সরি মানে আমাদের বড় পিটের ক্ষেত্রেও এটা করতে পারো, অথবা হচ্ছে আমাদের ওই যে ইয়ে যেটা আছে, মানে ক্যানেল ডিজাইন যখন আমরা করি বা খাল খনন যখন করি, তখন আমাদের এই যে মানে ব্যালেন্সিং ডেপথের ব্যাপারটা চলে আসে আর কি। এরপর হচ্ছে আমাদের লঞ্চিং অ্যাপ্রোচ যে পার্টটা আছে, এটা ক্রস সেকশন, এটা একটা ক্রস সেকশন কিভাবে আঁকতে হয় এটা শেখা। হাইড্রোলিক স্ট্রাকচার বিভিন্ন রকম আছে, যেমন ব্যারেজ, তারপর রেগুলেটর, স্লুইস, তারপর হচ্ছে চুট ব্লকস, তারপর ড্যাম, এমব্যাঙ্কমেন্ট, সাইফন, অ্যাকুইডাক্ট, গ্রোয়েন, এগুলো কি জিনিস, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখা। আর এমব্যাঙ্কমেন্টের ক্রস সেকশনটা একটু মানে আঁকতে শেখা আর কি। হ্যাঁ, তারপর সিএইচআর কি, ক্যানেল হেড রেগুলেটর কি, এগুলো আহ একটু মানে কি বলবো যে বর্ণনা প্লাস হচ্ছে এদের চিত্রগুলো একটু আঁকা শেখা। আর ব্যারেজ আর ওয়্যার এর মধ্যে ডিফারেন্সটা কি এটা শেখা আর কি। এরপর হচ্ছে অ্যানালিটিক মেকানিক্স এর ক্ষেত্রে আমি বলবো যে এখানে তেমন কিছুই গুরুত্বপূর্ণ কিছু নেই, জাস্ট হচ্ছে 2-3টা টপিক, সিজি, মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর হচ্ছে পুলি রিলেটেড ম্যাথ দেখা যেতে পারে, রেজাল্টেন্ট ফোর্স, সরি। তো এরপরে হচ্ছে আসা যাক আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের গ্রেডেশন কার্ভটা শিখতে হবে। গ্রেডেশন কার্ভ গুলো মানে বিভিন্ন রকম গ্রেডেড, যেমন ওয়েল গ্রেডেড, গ্যাপ গ্রেডেড, পোর্লি গ্রেডেড, এগুলো কিভাবে গ্রাফ আঁকাইতে হয়, এবং হচ্ছে আমাদের এই গ্রেডেশন কার্ভ থেকে কিভাবে ম্যাথ করা যায় সেটাও শিখতে হবে। ফাইনেস মডুলাস ক্যালকুলেশন, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি ক্যালকুলেশন, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার ক্যালকুলেশন, তারপর হচ্ছে আমাদের যে বিল্ডিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে, আহ, এগুলো হচ্ছে আমাদের একটু বর্ণনা শেখা। যেমন সিমেন্টের বৈশিষ্ট্য, মানে ভালো সিমেন্টের বৈশিষ্ট্য কি কি, বা সিমেন্ট কত প্রকার, তারপর হচ্ছে আমাদের এদের মধ্যে সিমেন্টের যে বিভিন্ন রকম টেস্ট আছে, তারপর যে অ্যাডমিক্সচার আমরা ইউজ করি, তো এগুলো সম্পর্কে ধারণা রাখা। তারপর সিমেন্টে কি কি ইনগ্রেডিয়েন্ট থাকে, তো সেগুলো পার্সেন্টেজ কত, এগুলো একটু মনে রাখা। স্যান্ড কি, স্যান্ডের হচ্ছে বিভিন্ন রকম যে আমাদের প্রপার্টি যেগুলো আছে ভালো স্যান্ডের, এগুলো একটু ধারণা রাখা। স্টোন, ভালো স্টোনের প্রপার্টি, তো এগুলো আর কি। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সালফেট অ্যাটাক, এফ্লোরেসেন্স, এগুলো কি জিনিস, এগুলো একটু মানে ভালোভাবে মনে রাখার সঙ্গে আসতে পারে। তারপর ম্যাটেরিয়ালস বিহেভিয়ার, আচ্ছা এই যে এই পার্টটা যে
এখানে লিখছি, এটা একটু বেশি জোর দিয়ে বলি, এটা থেকে কিন্তু কখনো কোশ্চেন হয়নি। তো কোনো না কোনো একটা পরীক্ষায় দেখা যাবে এটা থেকে একটা কোশ্চেন দিয়ে দিবে, তখন মনে হবে এটা নতুন টপিক। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ম্যাটেরিয়ালস বিহেভিয়ার। অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস আছে। যেমন হচ্ছে আমাদের এলাস্টিক ম্যাটেরিয়ালস, তারপর ভিসকাস, তারপর প্লাস্টিক ম্যাটেরিয়ালস। তো এগুলা আমাদের এগুলোর উপর লোড চাপালে তারা কি কি রকম বিহেভ করে, তাদের স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ারটা কেমন হয়। তো সেই জিনিসটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স বিহেভিয়ার। এরপর হচ্ছে আমাদের নর্মাল কনসিস্টেন্সি রিলেটেড ম্যাথ, গ্রাফ এবং ম্যাথ, সেটিং টাইম রিলেটেড ম্যাথ, গ্রাফ, স্লাম টেস্ট কি জিনিস ডিটেলস এটা, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট রিলেটেড ম্যাথ, এটা হচ্ছে। এরপর ডিটারমিনেশন স্পেসিফিক গ্র্যাভিটি, ওভেন ড্রাই বেসিস, এসএসডি বেসিস, এয়ার ড্রাই বেসিস, এগুলো রিলেটেড ম্যাথ, পার্সেন্ট অ্যাবজর্পশন ক্যালকুলেশন, এগুলো তো কমন টপিক। তারপরে আসা যাক আমাদের সলিড মেকানিক্স এবং হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো সলিড মেকানিক্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমি জাস্ট এখানে নতুন করে বলা কিছু নাই, এখানে এই টপিকগুলো আমরা জানি সব, এগুলো ইম্পর্টেন্ট, এটা সবাই জানি আর কি। তবে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি অ্যাড করছি, মোর সার্কেলটা একটু ভালোভাবে শিখে রাখা, মোর সার্কেল থেকে কোশ্চেন দিতে পারে। আর বাকিগুলো তো সবার কমন টপিক, তো এগুলো নতুন করে বলা কিছু নাই। স্ট্রাকচার থেকে আমাদের আর্ক কক লোডটা দিতে পারে, তারপর পোর্টাল ফ্রেম, তারপর হচ্ছে ভার্টিক্যাল লোড মেথড, ক্যান্টিলিভার মেথড, ভার্চুয়াল ওয়ার্ক প্রিন্সিপাল, এগুলো তো ইম্পর্টেন্ট। স্টিফনেস মেথডে শুধুমাত্র ম্যাট্রিক্স ফরমেশনটা শিখে রাখা। তারপর এস্টিমেশন, এস্টিমেশন থেকে আমাদের ওই যে কনক্রিট রিইনফোর্সমেন্ট, তারপর হচ্ছে ব্রিক, সিমেন্ট এগ্রিগেট, এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় পরিমাণ। তারপর ডিটেলস অফ কনস্ট্রাকশনের ফাউন্ডেশন কত প্রকার, কি কি, এটার কাজ কি, শাটারিং কি, আন্ডারপিনিং কি জিনিস, কিউরিং কত প্রকার, কি কি, এবং কি কিউরিং কেন করা হয়, ফেরোসিমেন্ট কি। দেখেন ফেরোসিমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসছে কিছুদিন আগে। রেট্রো, তারপর রেট্রোফিটিং কি জিনিস, এগুলো একটু থিওরি জেনে রাখা, কারণ থিওরি কিন্তু একটা দিতেই পারে। হ্যাঁ, তো কোনটা দেবে আমরা জানি না, বাট আমি ইম্পর্টেন্ট কিছু থিওরি এখানে লিখে রাখছি এই। তারপর সিপিএম বা পার্ট, পিপিসিএম থেকে। হ্যাঁ, প্রজেক্ট প্রপোজাল এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যেটা। তো এখান থেকে সিপিএম রিলেটেড ম্যাথ, পার্ট কি জিনিস, দুটা ডিফারেন্স, প্রজেক্ট ইভালুয়েশন, প্রজেক্ট ইভালুয়েশন রিলেটেড কিছু, এবং টাইম বিল অফ মানি, প্রজেক্ট ইভালুয়েশন এবং টাইম বিল অফ মানি রিলেটেড কিছু ম্যাথ আছে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করা। তারপর প্রি স্টেজ থেকে প্রি টেনশন পোস্ট টেনশনিং বেসিকটা শিখে রাখা জাস্ট। এখানে হচ্ছে ডিটেলস লাগবে না, শুধু বেসিক কিছু থিওরি আছে আর কি। মানে প্রি টেনশন পোস্ট টেনশনের ক্ষেত্রে আমাদের স্ট্রেস স্ট্রেনটা কিভাবে কাজ করে, এখানে মোমেন্ট কিভাবে কাজ করে, তারপর ডায়াগ্রাম গুলো কেমন হয়। এখানে একটা বেসিক ম্যাথ আছে, ম্যাথটা শিখে রাখা আর কি। তারপর এখানে কি কি লস আছে, লস গুলো কত পার্সেন্ট করে, কি ধরনের, এটা শিখে রাখা। তারপর স্টিল স্ট্রাকচার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শিখে রাখা। আর রেলওয়ের ক্ষেত্রে ট্র্যাকটিভ, এই যে আমাদের ট্রেন রেজিস্ট্যান্স, ট্র্যাকটিভ পাওয়ার, তারপর ব্যালাস্ট স্লিপার যে পার্ট আছে, এগুলোর হচ্ছে ফাংশন রিকোয়ারমেন্ট জেনে রাখা। তারপর হচ্ছে কার্ভেচার অফ ট্র্যাক, সুপার এলিভেশন অফ কার্ভ সেটিং। তো এগুলো একটু জেনে রাখা, আর বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো রেলওয়েটা অতটা ইম্পর্টেন্ট না আর কি, বাট এই জিনিসগুলো একটু তাও সময় পাইলে দেখে রাখা আর কি, সময় না পেলে দরকার নেই এটা। তো এটাই আর কি আমাদের মূলত টোটাল সাজেশন ছিল। তো এগুলো ভালোভাবে দেখেন, আর হচ্ছে পাশাপাশি আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে গ্রুপে জিজ্ঞেস করলেও হবে, অথবা পেজে জিজ্ঞেস করলেও হবে আর কি, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমি হচ্ছে ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো আর কি। আর পরীক্ষাগুলো ভালোভাবে দিতে থাকেন। আর যাদের কাছে এই রেফারেন্স বইগুলো আছে তারা বইগুলো থেকে পড়বেন অবশ্যই, আর যাদের কাছে হচ্ছে আমার এই হ্যান্ডনোটটা আছে
তারা হ্যান্ড নোটটা থেকে এই টপিক গুলো ভালোভাবে দেখবেন, এবং আমি যেগুলোতে বেশি জোর দিছি এবং বললাম নতুন টপিক, তো পরীক্ষা আসলে যেন এটা নতুন না মনে হয়, কারণ এই টপিক গুলো কিন্তু অলরেডি আমি বলে দিছি আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।